পুনর্জন্মের পর দুই বোন তাদের বাবা মা বদল করে নেয়। একজন যায় বড় লোকের বাড়িতে এবং অপরজন যায় এক গরিব গ্রামবাসীর বাড়িতে। কিন্তু বাবা মা বদল করলেই কি তাদের ভাগ্য বদলাবে? সেই নিয়েই বেশ ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা মার্কুইজ সেনের বাড়ির দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা তাদের দত্তক কন্যা জেনকে দেখতে পাই। এবং সেদিন তো জেনের বিয়ে ছিল, তাই জেনের জন্য অনেক দামি দামি গয়না, সুন্দর জামা কাপড় এইসব আনা হয়। এবং সেখানেই আমরা জেনের অপর বোন জয়ীকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে জেন বড় লোকের মতো পোশাক আশাক পরলেও জয়ী কিন্তু একদম গরিব ঘরের মেয়েদের মতো পোশাক পরেছিল। কারণ তারা দুই বোন হলেও তারা দুজন দু জায়গায় অ্যাডপ্টেড ছিল। এবার জেন তো তখনই বলে যে জয়ী, তুমি কোনো চিন্তা করো না, এরপর থেকে আমি তোমাকে আমার সাথেই রাখতে পারবো। এবং জয়ী বলে যে হ্যাঁ জেন, আমি তোমার জন্য একটা স্যুপ বানিয়ে এসেছি। আজকে তোমার জীবনের এত বড় একটা দিন, আমি তোমাকে কংগ্রাচুলেশনস জানাতে চাই। এবং এই বলে জয়ী তার স্যুপটা জেনের হাতে তুলে দেয়। এবার সেই স্যুপের মধ্যে মেশানো ছিল বিষ। ফলে সেই স্যুপ খাওয়ার সাথে সাথেই জেনের মুখ থেকে রক্ত উঠে আসে। জেন বলে ওঠে যে জয়ী, তুমি এমনটা আমার সাথে করলে? এবং জয়ী বলে যে হ্যাঁ, আমি এমনটা তোমার সাথে করলাম, কারণ তুমি মারা গেলে তোমার এই জায়গাটা হবে আমার। আমি মার্কুইস সেনের মেয়ে হয়ে থাকবো, কারণ আমি তোমাকে ঘৃণা করি। আমরা দুজনেই একসময় অনাথ হয়েছিলাম, কিন্তু তুমি গেলে একটা বড়লোক বাড়িতে, আর আমি কিনা গ্রামের একটা গরিব বাড়িতে। আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। এবার জেন তো তখনই মনে মনে ভাবে যে জয়ী, তুমি যদি এই বড়লোক বাড়ির সত্যিটা জানতে তাহলে তুমি এমনটা কখনোই ভাবতে না। এবং জেন তখনই বলে যে জয়ী, আমি আজ অব্দি কখনো কারোর চালাকিতে ধরা পড়িনি, তুমিও আমাকে ফাঁসাতে পারবে না। এই বলে জেন তো তার মাথার কাঁটা দিয়ে জয়ীকে সেখানেই হত্যা করে এবং জেন নিজেও মারা যায়। এবং জেন মারা যাওয়ার পরই সেখানে ছুটতে ছুটতে আসে জেনারেল ভিক্টর। এবং ভিক্টর তো জেনকে কোলে নিয়ে খুবই কাঁদতে থাকে যে জেন, তোমার এটা কি হয়ে গেল? এবং জেন এক মুহূর্তের জন্য ভাবে যে এ আমার জন্য কাঁদছে কেন, এ আর আমি তো সারা জীবনের শত্রুই ছিলাম। এবং তারপরেই আমরা দেখতে পাই যে সময়ের চাকা ঘুরে যায় এবং জেন আর জয়ী দুজনেরই পুনর্জন্ম হয়। তারা দুজন ক্ষেতের মধ্যে পড়েছিল, অর্থাৎ যখন কিনা তারা অনাথ হয়ে গেছিল এবং তাদের কোনো বাড়িঘর ছিল না সেই সময়, অর্থাৎ তাদের 17-18 বছর বয়সে তারা ফিরে যায়। এবার জেন তো তখনই ভাবে যে তাহলে আমার কি আবার পুনর্জন্ম হয়েছে? এবং তখনই তার সামনে আমরা মার্কুইস সেনকে দেখতে পাই, যে কিনা জেনকে অ্যাডপ্ট করার জন্যই এসেছিল। কিন্তু জয়ী তো তখনই ঝাঁপিয়ে পড়ে বলে যে মার্কুইস, আপনি দয়া করে আমাকে অ্যাডপ্ট করুন, আমি আপনার ভালো মেয়ে হয়ে থাকবো। এবং মার্কুইস সেন সেখান থেকে জয়ীকে অ্যাডপ্ট করে নিয়ে যায়। অর্থাৎ আগের জন্মে জয়ীর যে অপূর্ণ আকাঙ্ক্ষাটি ছিল সেটা এই জন্মে পূর্ণ হয়। এবার মার্কুইস সেন সেখান থেকে চলে যাওয়ার পরই এক গরিব গ্রামবাসী জ্যাক সেখানে আসে। এবং জ্যাক বলে যে জেন, তুমি আমার সাথে যাবে, আমার মেয়ে হয়ে থাকবে? এবং জেন বলে যে নিশ্চয়। এবং জ্যাক জেনকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতেই আমরা জ্যাকের স্ত্রী এমিকে দেখতে পাই, যে জেনকে পেয়ে খুব খুশি হয়েছিল, কারণ তার কোনো মেয়ে ছিল না, তার ছিল 3জন ছেলে। এবং আমরা জেলের 3 ভাইকে দেখতে পাই, বড় ভাই এরিক, মেজো ভাই ভিভিয়ান এবং ছোট ভাই গ্যারি। এবার এমি তো জেনকে জড়িয়ে ধরে বলে যে খুব ভালো হয়েছে তুমি আমার বাড়িতে এসেছো, আজ থেকে তাহলে আমার একটা মেয়েও রয়েছে। কিন্তু তোমার চেহারাটা এত রোগা কেন, তুমি কি অনেকদিন খেতে পাওনি? এবং এমি তো তখনই তার বড় ছেলে এরিককে বলে যে এরিক, তাড়াতাড়ি গিয়ে তোমার ঘরটা পরিষ্কার করে ফেলো, আজ থেকে তোমার ঘরেই জেন থাকবে। এবং এমির তখন মনে পড়ে আগের জন্মের কথা। আসলে যেহেতু জয়ী তার বোন ছিল এবং জয়ী আসলে এই পরিবারেই থাকতো, তাই এই পরিবারের সকলের সম্বন্ধে জেন ভালোভাবেই জানতো। জেনের মনে পড়ে যে এরিক আসলে পরবর্তীকালে একজন বিজনেসম্যান হয়েছিল, কিন্তু আসলেই এরিক পড়াশোনায় খুবই ভালো ছিল। এবার এমি তো তখনই তার মেজো ছেলেকে বলে যে ভিভিয়ান, তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার বোনের জন্য 2টো ডিম নিয়ে আস, দেখছো না ও খেতে পায়নি অনেকদিন। এবং তখনই জেনের মনে পড়ে যে এই ভিভিয়ান আসলে খুবই ভালো একজন যোদ্ধা ছিল, কিন্তু জেনারেল হওয়ার পর তার হাত কাটা পড়েছিল এবং সে ভয়ঙ্কর এক রোগে ভুগছিল। এবার তখনই তো গ্যারি, অর্থাৎ সেই বাড়ির ছোট ছেলে, বলে ওঠে যে মা, তুমি এরিকের ঘরটা এই বাইরের মেয়েটাকে দিচ্ছ কেন, আর তুমি ভিভিয়ানের ডিমগুলোই বা ওকে কেন দিচ্ছ? ভিভিয়ান সারাদিন কত খাটাখাটনি করে, ওই ডিমগুলো তো ওর প্রাপ্য। এবং জ্যাক আর এমি তখনই গ্যারিকে বকে চুপ করিয়ে দেয়।
এবার আমরা দেখতে পাই যে এমি তো জেনের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রান্না করেছিল তাদেরই সাধ্যের মধ্যে, যাতে এমি ভালো করে খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু গ্যারি সেই খাবার দাবার দেখেই বলে ওঠে যে মা, বাবা কতবার বলে যে এই শাকটা আসলে বিষাক্ত একটা শাক, এটা তোমরা খেও না। এবার মা বাবা তো বকে ওঠে যে গ্যারি তুমি কি বেশি জানো। এবং জেন তখনই বলে যে হ্যাঁ মা বাবা, এই শাকটা আসলেই একটা বিষাক্ত টাইপের শাক, এবং এই জন্যই আগের জন্মে জ্যাক এবং এমি খুবই অল্প বয়সে মারা গেছিল, কারণ তারা না জেনেই প্রতিনিয়ত এই বিষাক্ত লতাটা শাক ভেবে খেত। এবং এমি তখনই মনে মনে ভাবে যে গ্যারির আসলেই কিন্তু ভীষণ বুদ্ধি, গ্যারি একজন জিনিয়াস। সে কোনো রকমের মেডিকেল পড়াশোনা না করেই ছোটবেলা থেকেই এইসব খুব ভালো জানতো যে কোন ভেষজে কি হবে। এবার এমি তো তখনই জেনের হাতে সেই ডিম ধরিয়ে দিয়ে বলে যে তাড়াতাড়ি তুমি এই ডিমগুলো খেয়ে নাও, তাহলে তোমার গায়ে দেবে। এবং জেন মনে মনে ভাবে যে আগের জন্মে বড়লোক বাড়িতে গিয়েও আমি এইভাবে মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু এই ইউন পরিবার এরা সত্যি কতটা গরিব। আমি যখন একবার এদের পরিবারে এসেছি, এদের সকলের ভালো আমাকে করতেই হবে। এবার অপরদিকে আমরা জয়ীকে দেখতে পাই, যাকে কিনা মার্কুইস সেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, এবং জয়ী তো ভাবে যে এবার থেকে সব রকমের লাক্সারি, সব রকমের আরাম সে পাবে। এবার সেখানে আমরা মার্কুইস সেনের স্ত্রী মারিয়াকে দেখতে পাই। এবার মারিয়া তো জয়ীকে দেখে এই ভুরু কুঁচকায় যে এই মেয়েটা আবার আমাদের বাড়িতে কেন এল। এবার মার্কুইস সেন তো তখনই বলে যে জয়ী, আজ থেকে তুমি আমাদের কাজের লোক হয়ে থাকবে। কিন্তু জয়ী চেঁচিয়ে ওঠে যে না, আমি কখনোই কাজের লোক হয়ে থাকবো না, আমি তোমাদের মেয়ে হয়ে থাকতে পারি। এবং মারিয়া তো তখনই বলে যে ঠিক আছে, আমার তো এমনিও কোনো ছেলে মেয়ে নেই, ওকেই আমি না হয় নিজের মেয়ের মতো পালবো। এবার জয়ী তো তখনই বলে ওঠে যে মা, আমার কিছু দামি জামা কাপড় আর গয়না চাই, এই বাজে জামা কাপড় পরে আমার গা হাত পা জ্বালা করছে। কিন্তু মারিয়া তখনই জয়ীকে ঠাস করে এক চড় মারে। মারিয়া বলে যে আমার তোমাকে প্রথম থেকেই সন্দেহ ছিল, তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবেসে নিজের মেয়ে করে রেখেছি? তোমাকে যাতে চোখে চোখে রাখতে পারি সেই জন্যই করেছি। মানে আমরা বুঝতে পারি যে বড়লোক বাড়ি মানেই যে তারা খুব ভালোবাসা দিয়ে জয়ীকে ভরিয়ে দেবে তেমনটা নয়। অপরদিকে গরিব জেন কিন্তু তার তুলনায় অনেকই ভালো ছিল। এবার ওদিকে আমরা জেনকে দেখতে পাই যে তার বাবা অর্থাৎ জ্যাক এবং তার বড় ভাই এরিকের মধ্যে কিছু কথা কাটাকাটি শুনতে পায়। এরিক তার বাবাকে বলছিল যে বাবা, আজ থেকে আমি পড়াশোনা বন্ধ করে দেব, আমার স্কুল যাওয়ার আর কোনো দরকার নেই। তাছাড়া বাড়িতে এখন আর একটা নতুন অতিথি এসেছে, আর খরচ আমাদের সবার খরচ চালিয়ে স্কুলে টাকা দেওয়া কখনোই সম্ভব হবে না। কিন্তু তার বাবা তাকে ঠাস করে চড় মেরে বলে যে তোমাকে আমি সেই নিয়ে চিন্তা করতে বলেছি, তুমি চুপচাপ নিজের পড়াশোনা চালিয়ে যাও। এবার জেন তো এই কথা শুনে ভাবে যে তাকে কিছু একটা করতেই হবে, এবং জেন তখনই পাশের জঙ্গলে গিয়ে কিছু চেস্টনাট কুড়িয়ে আনে, এবং সেই চেস্টনাট নুন মশলা দিয়ে ভালো করে সেটাকে শুকনো খোলায় ভেজে একটা স্ন্যাক মতো তৈরি করে। এবার তখনই তার বাড়ির অন্য লোকেরা চলে আসে, এবং জেন সেটা তার বাবাকে খাইয়ে বলে যে বাবা দেখো তো, এটা খেতে কিন্তু আসলেই টেস্টি। এবং তারা খেয়ে দেখে যেটা তো সত্যিই স্বাদ আছে। কিন্তু এরিক তো তখনই বলে ওঠে যে জেন, আমরা এতটাও বড়লোক নই যে আমরা স্ন্যাকও এফোর্ড করতে পারবো। কিন্তু জেন তো সেটা নিজেদের খাওয়ার জন্য বানায়নি, জেন সেটা বানিয়েছিল বিক্রি করার জন্য। এবার জেন বাজারে গিয়ে একটা দোকান পেতে সেই চেস্টনাট বিক্রি করতে শুরু করে। একজন মহিলা এসে সেটার দামও জিজ্ঞাসা করে, কিন্তু দাম শুনেই সেই মহিলা তো সেখান থেকে চলে যায়। এবং তখনই আমরা কাছেরই একটি বারান্দাতে জেনারেল ভিক্টরকে দেখতে পাই। এবার জেনের তো স্বাভাবিকভাবেই আগের জন্মের সব কথা মনে ছিল, তাই জেন ভিক্টরকে দেখেই লুকিয়ে পড়ে। জেন মনে মনে ভাবে যে এর সাথে তো আমার আগের জন্মে একদম পড়তো না, এর থেকে লুকিয়ে পড়াই ভালো। কিন্তু ভিক্টরেরও জেনকে দেখে চেনা চেনা মনে হয়, কিন্তু ভিক্টর এখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছিল। ভিক্টর এখানে হারিয়ে যাওয়া দশম রাজকুমারকে খুঁজতে এসেছিল। যাই হোক, এবার জেন তো আবারও তার দোকানে ফিরে আসে, মানে তার স্টলে ফিরে আসে। কিন্তু তখনই অপর একটি লোক এসে জেনের সাথে ঝামেলা করতে শুরু করে যে তুমি একটা মেয়ে হয়ে এখানে দোকান দিয়েছো, তুমি বাড়ি গিয়ে রান্না বান্না করো, কাপড় কাচো, তোমার সাহস হয় কি করে? কিন্তু তখনই সেখানে তার বড় ভাই এরিক আসে। এরিক বলে যে তুমি আমার বোনকে একটা কথাও বলবে না, আমার বোন রান্না বান্না আর কাপড় কাচের জন্য জন্ম হয়নি, ও যা খুশি ও তাই করবে। এবং এরিকও তো জেনকে তার ব্যবসায় সাহায্য করে, এবং কিছুক্ষণের মধ্যেই তারা ওই সব বাদাম বিক্রি করতে সফল হয়। এবং সেই দৃশ্য জয়ী দেখতে পায়। জয়ী মনে মনে ভাবে যে আগের জন্মে আমায় অনেক গরিবী সহ্য করতে হয়েছে, জেনকে আমি এ জন্মে বড়লোক হতে দেব না। এবার আমরা দেখতে পাই যে জেনের মা অর্থাৎ এমি আসলে মার্কুইস সেনের বাড়িতেই কাজ করত। মার্কুইস সেনের বাড়িতে এসে ঘরদোর মোছার কাজ করত। এবং জয়ী তো তখনই গিয়ে এমিকে বলে যে এমি, আজ থেকে তোমার চাকরি আমি খেয়ে নিলাম।
এবার এমি তো বলতে থাকে যে কিন্তু সেটা কি করে সম্ভব, আমি তো কোনো দোষ করিনি। এবং জয়ী বলে যে দোষ করনি, ঠিক আছে, তাহলে তুমি আমার ঘরটা ভালো করে মোছো। কোনো কোনায় যদি আমি কোনো ধুলো দেখতে পাই তাহলে তোমার হালাত আমি খারাপ করে দেব। এবার এমি তো পাগলের মতো সেই ঘর-দর মোছা শুরু করে। কারণ এমি ভাবছিল যে তার কাজ চলে গেলে তার পরিবারের কি হবে? এমনিতেই তারা এত গরিব, তার বর কেবলমাত্র চাষবাস করে, তারই কাজটাই ভরসা। কিন্তু এই কাজ করতে করতেই এমি তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এবং জয়ী তখনই বলে যে এ তো ভালোভাবে কাজই করতে পারে না, সুতরাং একে আর বাড়িতে চাকর হিসেবে রেখে কোনো লাভ নেই। একে এক্ষুনি বাড়ি থেকে বার করে দাও। আর এর 6 মাসের যে মাইনে বাকি আছে সেটা দেওয়ারও কোনো দরকার নেই। এবার ওদিকে এরিক আর জেন তো খুব খুশি ছিল যে তারা আজকে ভালোই টাকা ইনকাম করেছে, সুতরাং এরিককে আর পড়াশোনা ছাড়তে হবে না। কিন্তু তখনই জ্যাক তাড়াহুড়ো করে এমিকে বাড়িতে নিয়ে আসে এবং এমির তো শরীর খারাপ করে রীতিমতো জ্বর চলে এসেছিল। জেন বুঝতে পারে যে এই শয়তানিটা কে করতে পারে। একমাত্র জয়ী এই শয়তানিটা করেছে এবং জেনকে কষ্ট দেওয়ার জন্য, তার থেকে বদলা নেওয়ার জন্যই তো জয়ী এমনটা করেছে। এবার চিকিৎসকটা এসে এমিকে চেক আপ করে এবং চিকিৎসক জানায় যে এমিকে ভালো করে খাওয়া দাওয়া দিতে হবে। সে অনাহারে ভুগছে, তার মধ্যে তার উপর এত চাপ পড়েছে কাজে, তাই জন্যই অসুস্থ হয়ে পড়েছে। এবং জেন তো ঠিক করে যে এই বদলা সে নিয়েই ছাড়বে। জেন পরের দিনই এরিককে নিয়ে মার্কুইস সেনের বাড়িতে হাজির হয়। এবার চারিদিকে তো লোক জড়ো হয়ে গেছিল এবং এমি চেঁচাতে থাকে যে এই মার্কুইস সেন, যে কিনা এত বড় লোক, সে তাদের বাড়ির একজন কর্মচারী 6 মাসের মাইনে কেন দেবে না? সে কেন আমার মাকে এমন ভাবে অত্যাচার করবে? এবার মার্কুইস সেন তো তখনই বেরিয়ে আসে যে আমার বাড়ির সামনে কে ঝামেলা করছে। এবং এরিকও তখন তার বোনের হয়ে স্ট্যান্ড নিয়ে বলে যে হ্যাঁ, আমার মায়ের 6 মাসের মাইনা ফেরত চাই। এবার জয়ী তো তখনই গিয়ে জেনকে মারতে যায়, কিন্তু জেন ধাক্কা মেরে জয়ীকে ফেলে দেয়। এবং জয়ী তখনই বলে যে আমাদের বাড়ির কর্মচারী বেশ করেছি মাইনে দিইনি, ও আমার জামা কাপড় কেচে আমার সিল্কের জামা একদম নষ্ট করে দিয়েছিল, ওই জামার দাম হিসাবেই ওর 6 মাসের মাইনে আমি রেখে দিলাম। এবার জেন তো তখনই বলে যে তাই, তা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার মা এমনটা করেছিল? এবং জয়ী বলে যে হ্যাঁ, প্রমাণ আছে তো, আমার সকল কর্মচারীরা আমার হয়ে সাক্ষী দিতে পারবে। এবং তখনই সেখানে হাজির হয় জেনারেল ভিক্টর। ভিক্টর আসলে এই কদিন মার্কুইস সেনের বাড়িতেই থাকছিল এবং ভিক্টর আবারও ভালো করে জেনকে দেখে এবং জেনকে দেখে তার আবারও ভীষণই পরিচিত মনে হয়। এবার আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকে ভিক্টরের কিছু সিন। কিছুদিন আগেই ভিক্টর রাতের বেলা একটা স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নে সে দেখেছিল সে জেনকে কোলে নিয়ে কাঁদছে, অর্থাৎ জেনের আগের জন্মের মৃত্যুর যে দৃশ্যটা ছিল সেই দৃশ্যটা। এবং তখন থেকে ভিক্টর ভাবছিল যে এই মেয়েটা কে, এই মেয়েটাকে আমি কোথাও দেখেছি। তাই জন্যই সে জেনকে দেখে ভীষণই চমকে যায়। এবার জয়ী তো উল্টোপাল্টা লজিক দিতে থাকে যে তার সমস্ত চাকররা দেখেছে যে এমি কিভাবে তার জামা নষ্ট করেছে। এবং জেন তখনই বলে যে এই সমস্ত সাক্ষী তো মানা যেতে পারে না, আমি যদি কাউকে হত্যা করে বলি যে আমার পুরো পরিবার সাক্ষী দেবে যে আমি হত্যা করিনি, তাহলে অবভিয়াসলি তারা আমার হয়েই সাক্ষী দেবে, তাতে কি কিছু প্রমাণ হয়? এবং এই লজিকটা ভিক্টরের বেশ ভালো লাগে। ভিক্টর বুঝতে পারে যে জেন আসলেই একজন বুদ্ধিমান ব্যক্তি। এবং ভিক্টর তখনই জেনের সাপোর্টে কথা বলে এবং সে মার্কুইস সেনকে বলে যে এক্ষুনি জেনের পাওনা টাকা দিয়ে দিতে। এবং মার্কুইস সেন তো এমির 6 মাসের পাওনা টাকা দিতে বাধ্য হয়। এবার জেনরা তো সেখান থেকে চলে আসে। এবার জেন তো তখনই ভাবে যে এখন পাহাড়ে চেস্টনাট খুব একটা পাওয়া যায় না, আমাকে টাকার জন্য কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে। এই ভিক্টর আমার সাথে এই জন্মে এত ভালো ব্যবহার করলো, কিন্তু আগের জন্মে সবসময় আমার পিছনে লাগতো। আমি জানি যে ও এখানে 10ম রাজকুমারকে খুঁজতে এসছে, দেখি আমি এই বিষয় নিয়ে কিছু টাকা কামাতে পারি কিনা। এবার সে তো ভিক্টরকে চিঠি পাঠায় যে সে জানে 10ম রাজকুমার বা ছোট রাজকুমার কোথায় আছে এবং সে ছদ্মবেশে ভিক্টরের সাথে দেখা করে। জেন বলে যে তুমি যদি আমাকে 200 টাকা দাও তাহলেই আমি বলবো ছোট রাজকুমার কোথায় আছে। এবং এই কথা শুনে ভিক্টর তো তাকে 200 টাকা দিয়ে দেয় এবং জেন জানায় যে ছোট রাজকুমার এই শহরের আশেপাশেই থাকছে। এই বলে জেন সেখান থেকে চলে যায়। আসলে জেন জানতো যে ছোট রাজকুমারের আসল পরিচয় কি এবং সেটা তোমরাও কিছুক্ষণের মধ্যে জানবে। এবার সেই টাকা জেন তো তার বড় দাদার হাতে তুলে দেয় এবং সেই টাকা দিয়ে তারা এমির জন্য ওষুধ কেনে এবং সেই টাকা দিয়ে তারা তো তাদের সংসারের জন্য অনেক জিনিস বাজার করে নিয়ে আসে, ফল মূল, শাক সবজি, হাঁস মুরগি, সবকিছু। তারা এতদিন ভালো করে খেতে পেত না, কিন্তু এখন তারা ভালো করে মুরগির স্যুপ রান্না করে খায়।
এবার অপরদিকে আমরা সেন পরিবারের দৃশ্য দেখতে পাই। মার্কুইস সেন এবং মারিয়া জোয়ের ওপর প্রচন্ড রেগেছিল, কারণ জোয়ের এই হঠকারিতার জন্যই তো তাদের অপমানিত হতে হলো। এবং জোয়ে তখনই বলে যে বাবা, মা, আমার কাছে একটা বুদ্ধি আছে ওদের জব্দ করার। এমনিতেও তো ওদের কাছে এখন কোনো টাকা নেই, আর এমির কোনো চাকরিও নেই। আমরা আশেপাশের সব দোকানে বলে দেবো যাতে এমিকে কেউ কাজ না দেয়, আর আমরা ওদের বাড়িতেই খাজনা আদায় করার লোক পাঠাবো। এবার পরের দিন তো আমরা দেখতে পাই যে এমি কোনো জায়গাতেই কাজ পাচ্ছিল না, এবং তখনই তাদের বাড়িতে খাজনা আদায়কারীরা আসে, যারা কিনা জমি ট্যাক্স, লেবার ট্যাক্স এইসব চাইছিল। এবং এই সব খাজনা বাবদ প্রায় ৩০০ রৌপ্য মুদ্রা তাদের দিতে হতো, আর না দিলে ৩ দিনের মধ্যে তাদেরকে জেলে পাঠানো হবে। এবার তাদের পরিবার তো বুঝতে পারে না যে তারা এবার কি করবে, এবং তখনই জেন কাছেই একটা পাথর দেখতে পায়, যেটা কিনা আসলে এক ধরনের রক সল্ট বা শিলা লবণ ছিল। এবার জেন তো বলে ওঠে যে ভিভিয়ান, এই ধরনের পাথর কি তুমি আশেপাশে কোথাও দেখেছো? এবার ভিভিয়ান তো বলে যে হ্যাঁ, আমাদের পাশের পাহাড়ে এই ধরনের পাথর অনেকই পাওয়া যায়। এবং জেন বলে যে তুমি কি এই পাথর আমাকে অনেকটা এনে দিতে পারবে? এটা আমার খুব কাজে লাগবে। আসলে রক সল্টের সাহায্যে বরফ বানানো যেত, এবং জেন এই রক সল্ট দিয়ে বরফ বানানোর কথাই ভাবছিল। এবার গ্যারি তো বলে ওঠে যে বিপদের সময় এই সমস্ত আজে বাজে আবদার করো না। কিন্তু এরিক জানতো যে জেন আজে বাজে আবদার করবে না, এবং এরিক আর ভিভিয়ান তো সঙ্গে সঙ্গে সেই রক সল্ট আনতে বেরিয়ে যায়, এবং সেই রক সল্ট দিয়ে জেন বরফ বানায়। জেন ঠিক করে যে গরমের মধ্যে সে লোকজনের কাছে আইসড ড্রিঙ্ক বিক্রি করবে, যাতে কিনা তারা তাড়াতাড়ি ওই খাজনা টাকাটা জোগাড় করতে পারে। এবার পরের দিন তারা তো বাজারে তাদের নতুন আইটেম নিয়ে বসে, যেখানে কিনা তারা ঠান্ডা ঠান্ডা ফ্রুটস এবং নানা রকমের আইসড ডেজার্ট এইসব বিক্রি করছিল। এবং তখনই তাদের দোকানে জয়ীর হয়ে একটি লোক আসে। লোকটি বলে যে আমি তোমাদের ৩০০ রৌপ্য মুদ্রা দেব, তার বদলে আমার এই মেয়েটাকে চাই। এবার এরিক তো এই কথা শুনে প্রচন্ড রেগে যায়। সে তো রীতিমতো লোকটাকে মেরে পিছে সেখান থেকে ভাগিয়ে দেয়, এবং এই দৃশ্য দেখে জয়ীর হিংসা তো আরো বেড়ে যাচ্ছিল। যাই হোক, এবার আমরা দেখতে পাই যে তাদের দোকানের প্রথম কাস্টমার হিসেবে ভিক্টরি সেখানে আসে, এবং জয়ী তো প্রায় জোর করে ভিক্টরকে সেই খাবার খাইয়ে দেয়। কিন্তু সেই খাবারটা তো বেশ ভালোই ছিল। তো এই ভিক্টর খেতে দেখে সেখানে অনেক লোকই জমা হয়ে যায়, এবং সেখানে তারা নানা রকমের আইসড ড্রিঙ্ক, আইসড ফ্রুট, আইসড ডেজার্ট এই সমস্ত খায়। এবং আমরা দেখতে পাই যে তারা দুজনে মিলে একদিনে প্রায় 40 রৌপ্য মুদ্রা কামাতে পেরেছিল, কিন্তু তাদের তো আরো অনেক বেশি টাকা দরকার। ৩০০ টাকা তারা কোথা থেকে পাবে? এবং তখনই সেখানে হাজির হয় ভিক্টর, এবং ভিক্টর এসে বলে যে জেন, তোমার এই বরফ বানানোর যে প্রক্রিয়াটা, সেইটার রেসিপিটা আমি কিনতে চাই। আমি এটা অন্য কোথাও বিক্রি করব না, আমি কেবলমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্যই সেটা চাই। এবং সেইটা ভিক্টরকে বিক্রি করে জেন তো একদিনেই পুরো টাকাটা কামাতে পারে। অপরদিকে আমরা জয়কে দেখতে পাই, যাকে কিনা তার মা মারিয়া ঘরে বন্ধ করে দিয়েছিল, কারণ জয়ীর কোনো প্ল্যানই সাকসেসফুল হচ্ছিল না, এবং উল্টে জয়ীর জন্য তাদেরকেই অপমানিত হতে হচ্ছিল। এবার জয়ী তো আরোই আগে ফুঁসতে থাকে যে জেন, তোমাকে আমি এই জন্মে ছাড়বই না। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে এমি এবং এরিক বাড়িতে ফিরে আসে, এবং তারা জানায় যে খাজনার সমস্ত টাকাই তারা ইনকাম করতে পেরেছে, এবং তারা একটি দোকানে বরফ দেওয়ার জন্য একটি চুক্তিও করেছে, যেখান থেকে কিনা তারা প্রতিদিন 10টি করে মুদ্রা পাবে। এই কথা শুনে এমি তো খুবই খুশি হয়, কিন্তু আমরা দেখতে পাই যে গ্যারি খুব একটা খুশি ছিল না। আসলে গ্যারি তো ভেবেছিল যে জেন আর এরিক কিছুই করতে পারবে না। জেন কিন্তু গ্যারির জন্য তার প্রিয় চকলেট এনেছিল, কিন্তু গ্যারি তো সেটা না নিয়েই রেগে মেগে সেখান থেকে উঠে চলে যায়। এমি বলে যে তুমি ওকে নিয়ে কিছু মনে করো না, ও একটু ওরকমই রয়েছে। আসলে গ্যারি একটু অভিমানী প্রকৃতির ছিল, এবং গ্যারি ভাবতো যে তাকে হয়তো কেউই ভালোবাসছে না। জেন আসাতে তার সমস্ত ভালোবাসা মনে হয় জেনই নিয়ে নিল। এবার জেন তো মনে মনে ভাবে যে আগের জন্মে গ্যারি বাড়ি থেকে পালিয়েছিল, এবং এইরকম ভাবনা চিন্তার কারণে সে নিজের প্রাণ নিয়েছিল, কিন্তু এই জন্মে জানি এমনটা না হয়। এবং অপরদিকে গ্যারি তো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ভাবছিল যে সবাই এখন জেনকেই ভালোবাসে, কেউ আর আমাকে ভালোবাসে না। আমি বাড়ির বাইরে সারা রাত থাকলেও কেউ আমাকে নিতেই আসবে না। এই বাড়ির ছোট ছেলে মেয়েগুলো মনে হয় একটু এরকমই হয়। তো তোমরা কমেন্ট করে জানিও তো যে তোমাদের কোনো ছোট ভাই বোন আছে যারা এরকম, নাকি তোমরাই সেই ছোট ভাই বোন। অপরদিকে আমরা জয়কেও দেখতে পাই। এবার মারিয়া তো জয়কে বলে ওঠে যে আমি ওই ইউন পরিবার নাকি দিনে দিনে আরো বেশি টাকা কামাচ্ছে। তোমার বয়সী আর একটা মেয়ে তো ওদের বাড়িতে থাকে, ব্যাপারটা কি সেটা ভালো করে খোঁজ লাগাও, না হলে কিন্তু তোমার খবর আছে।
এবার জয়ী তো তখনই ইয়ুন পরিবারের বাড়িতে অর্থাৎ জেনের বাড়ির সামনে যায় এবং সেখানেই সে দেখতে পায় গ্যারিকে। এবারে জয়ী তো মনে মনে ভাবে যে আমি জানি যে গ্যারি নিজের পরিবারের সাথে একটু ঝামেলাঝাটি করতো, তাই গ্যারিকেই কাজে লাগাতে হবে। এবং জয়ী গিয়ে গ্যারিকে জিজ্ঞাসা করে যে গ্যারি, তুমি কি বরফ তৈরির ফর্মুলাটা জানো? তুমি কোনোভাবে আমাকে সেটা বলতে পারবে? এবার গ্যারি তো কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসে এবং তারপরই জেনদের বাড়িতে ৩ জন সিপাহী আসে। তারা বলে যে তোমরা রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমরা আইস তৈরি অর্থাৎ বরফ তৈরির ফর্মুলা লুকিয়ে রেখেছো, তাই তোমাদেরকে এখনই গ্রেপ্তার করা হবে। এবং তাদের সাথে তো জয়ী এবং মারিয়াও এসেছিল। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে গ্যারি তাদের সাহায্য করেছিল কিনা। আসলে কিন্তু গ্যারি তাদের সাহায্য করেনি। গ্যারি জয়ীকে বলেছিল যে হ্যাঁ, আমি জেনকে পছন্দ করি না, কিন্তু জেন আমারই পরিবারের অংশ, তাই আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কখনোই এরকমটা করব না। কিন্তু জয়ী তো জানতো যে জেন বরফ বানিয়ে কিছু একটা করছে, তাই সেই কথাটাই জয়ী লাগিয়ে দিয়েছিল এবং সেটার জন্যই সিপাহীরা এখানে এসেছিল। এবার জেন তো বুঝতে পারে যে সিপাহীদের যে করে হোক এখান থেকে তাড়াতেই হবে এবং জেন তাড়াতাড়ি গিয়ে একটা লোহার কুড়াল গাছের ডালে গুঁজে দেয়। এবার ততক্ষণে তো জ্যাকও সেখানে এসে যায় এবং সে লাঠি হাতে তার পরিবারের সামনে দাঁড়ায় যে তোমরা যদি আমার পরিবারকে কিছু করতে চাও তাহলে কিন্তু আগে আমার ওপর দিয়ে যেতে হবে। এবং জেন তো তখনই বলে ওঠে যে আমি এক্ষুনি প্রমাণ করে দেব যে তোমরাই আসলে পাপী, তোমরা আমাদের উপর অত্যাচার করতে এসেছো। ইউন পরিবার যদি কোনো পাপ না করে থাকে, কোনো অন্যায় না করে থাকে, তাহলে এক্ষুনি আকাশ থেকে বজ্রপাত হবে। এবার আকাশ থেকে তো তখনই বজ্রপাত হয় এবং যেহেতু জেন ওই লোহার কুঠারটা গাছে গুঁজে রেখেছিল, তাই বজ্রপাতটা সেই গাছেই হয়। এবার এইরকম একটা ফিনোমেনা দেখে সকলেই ভয় পেয়ে যায় এবং তখনকার দিনের লোকেরা যেহেতু এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতো, তাই জন্য তারা সেখান থেকে পালিয়ে যায় এবং মারিয়া তো জুইকে আবারও ঠাস ঠাস করে চড় মারে। কিন্তু জেন বুঝতে পারে যে যে যতদিন সে এখানে থাকবে ততদিন ওই জয়ী অর্থাৎ মার্কুইসের পরিবারের লোকেরা তাদের ওপর অত্যাচার চালিয়েই যাবে। এই অত্যাচার বন্ধ করার জন্য তাকে কিছু একটা তো করতেই হবে। তাই জন্য সে জেনারেল ভিক্টরের কাছে যায় এবং সে ভিক্টরকে বলে যে জেনারেল, আমাকে তুমি আমার দলে নিয়ে নাও, আমি তোমাকে এই বরফের ব্যবসাতে সাহায্য করব এবং তার বদলে তুমি আমাদের পরিবারকে প্রোটেকশন দেবে। এই মার্কুইস সেনের পরিবার আমাদের ওপর খুবই অত্যাচার করছে। এবং জেন তো এইসব কথা ভিক্টরের হাত ধরে বলছিল এবং তখনই ভিক্টরের আবারও তার সেই স্বপ্নের কথা মনে পড়ে যায়। ভিক্টর মনে মনে ভাবে যে এই স্বপ্নটা এত সত্যির মতো কেন মনে হয়, আর প্রায় রাতে আমি এই একই স্বপ্ন কেন দেখি। এই স্বপ্নে জেনকে দেখার ফলে ভিক্টরের মনে তো জেনের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে গেছিল, তাই ভিক্টর ঠিক করে যে সে জেনকে সাহায্য করবে। এবার ভিক্টর তো জেনকে নিয়ে মার্কুইজ সেনের বাড়িতে আসে এবং ভিক্টরের পদমর্যাদার কাছে তারা তো কিছুই ছিল না, তাই মারিয়া তো নিজের গালে চড় মেরে মেরে জেন এবং ভিক্টরের কাছে ক্ষমা চায়। যেহেতু জেন এখন ভিক্টরের দলের লোক ছিল, তাই তাদের আর সাহস হয় না জেনের বিরুদ্ধে কিছু করার। কিন্তু মারিয়ার এই সমস্ত রাগ গিয়ে পড়ে জয়ীর ওপর এবং সে জয়ীকে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছিল। কিন্তু জয়ী তো তখনই বলে ওঠে যে মা, তুমি দয়া করে আমাকে বাড়ি থেকে বার করো না। আমি জেন যে আইস ড্রিঙ্ক গুলো তৈরি করে তার সবকটা রেসিপি জানি, আমি সেইগুলো বানাতে পারবো, সেগুলো বানিয়ে আমি ওর থেকেও বেশি টাকা কামিয়ে তোমাকে দেখাবো। এবং মারিয়া তো তখনই বলে যে তুমি সত্যি বলছো তো? তোমার কথার যদি নড়চড় হয়েছে তোমাকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। প্রতিদিনকার মতো এরিক তো তার ব্যবসায় বেরিয়ে যায় অর্থাৎ তার বড় সাপ্লাইয়ের ব্যবসা, এবং জ্যাকও তাদের সাথে বেরিয়ে যায় ব্যবসায় সাহায্য করার জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা সকলে ফিরে আসে এবং তাদের বরফ বা আইস ড্রিঙ্ক কোনোটাই বিক্রি হচ্ছিল না, কারণ তাদের স্টলের পাশেই নতুন দোকান খুলেছিল জয়ী এবং জয়ী সব জিনিসই আরো সস্তায় দিচ্ছিল। তাই সব লোকেরা তাদের ছেড়ে জয়ীর দোকানে জিনিস কিনছিল। এবার জেনদের কাছে এতটা ক্যাপিটাল ছিল না যে তারা কোনো দোকান ভাড়া নিতে পারবে, বা তাদের এতটাও টাকা ছিল না যে তারা বেশি করে ডিসকাউন্ট দিতে পারবে, তাই তারা জয়ীর সাথে পেরে উঠছিল না। এবার জ্যাক তো তখনই বলে যে জেন, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি তো চাষবাস করি নাকি, আমি ঠিকই তোমাদের খেয়াল রাখতে পারবো। এবং এত বিপদ হয়ে যাওয়ার পরও জ্যাক কিন্তু জেনের জন্য তার প্রিয় ক্যান্ডি আনতে ভোলেনি। এবার জেন তো তখনই বলে যে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা নতুন প্রোডাক্ট আছে যেটা দিয়ে কিনা ওই আইস ড্রিঙ্কের গেম আমি শেষ করে দেব। এবার তখনই তো গ্যারি বাড়িতে ফিরে আসে
এবং গ্যারি পাহাড়ে গেছিল কিছু ভেষজ জোগাড় করতে। গ্যারি আসলে এইসব মেডিসিনের বিষয়টি খুব ভালোই জানতো এবং জেন বলে যে গ্যারি, এই ভেষজ দিয়েই আমি একটা জেলি বানাবো, একটা ব্ল্যাক জেলি, যেটা কিনা খেতে খুব ভালো হবে, যাতে শরীর ঠান্ডা হবে এবং সেটায় অনেক ভেষজ উপকারিতাও থাকবে, যেটা মানুষের শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। এবং জেন তো তার নতুন রেসিপি তৈরি করতে লেগে যায়। সেই রেসিপি খেয়ে জ্যাক এবং বাকিরা তো খুবই খুশি হয় এবং পরের দিনই জেন সেইটা নিয়ে তার স্টলে বসে। এবার প্রথম প্রথম তো লোকেরা খেতে চাইছিল না, কারণ জিনিসটা দেখতে কালো এবং বিচ্ছিরি ছিল। কিন্তু একজন খেয়ে বুঝতে পারে জিনিসটা কতটা টেস্টি এবং তারা একদিনেই বেশ ভালো পরিমাণ টাকার সেল করে। সেই টাকা নিয়ে তারা কাছেরই একটা দোকানে যায়, সেই দোকানটা ভাড়া নেওয়ার জন্য, কারণ জয়ীর ব্যবসাকে তো তাদের টক্কর দিতেই হবে। এবং তারা এবার তাদের নতুন দোকান নিয়ে তাদের ব্যবসা আরো রমরমিয়ে শুরু করে। কিন্তু এই সব দৃশ্য জয়ীর সহ্য হয় না। জয়ী মনে মনে বলে যে জেন, তোমার ব্যবসা আর পরিবার দুটোই আমি খাবো। এবার নতুন দোকান খোলার সাথে সাথে জেনেদের দোকানে তো লোকজন আসতে শুরু করে। কিন্তু তখনই পাশ থেকে জয়ী ঘোষণা করে যে তার দোকানে এখন সব ড্রিঙ্কে 20% অফ দেওয়া হবে। ফলে লোকজনেরা আবার ছুটে ছুটে জয়ীর দোকানের দিকে চলে যাচ্ছিল। জয়ী বলে ওঠে যে তুমি মনে হয় জানো না যে এই এরিয়াতে আমার দোকানই বেস্ট। এবং জেন তখনই বলে যে হ্যাঁ, তোমার দোকান বেস্ট হতে পারে, কিন্তু আমার দোকানের আইটেম তোমার দোকানে নেই। এবং জেন তখনই ঘোষণা করে যে তার দোকানে এখন থেকে একটা নতুন আইটেম পাওয়া যাবে, আর সেটা হচ্ছে চিকেন পপকর্ন। এবং চিকেন পপকর্ন খাওয়ার জন্য সমস্ত ভিড় আবারও জেনের দোকানে চলে আসে। আসলে জেন আগে থেকেই সন্দেহ করেছিল যে তাকে নতুন কিছু একটা আইটেম তো ইন্ট্রোডিউস করতেই হবে। আর যেহেতু সব লোকেই মোটামুটি চিকেন খেতে পছন্দ করে, তাই জন্য জেন বাড়িতে একটা চিকেন নিয়ে আসে এবং সেই চিকেন দিয়ে সে চিকেন পপকর্ন বাড়িতে বানায় এবং সকলকে ফার্স্টে খাওয়ায়। এবার চিকেন পপকর্ন খেয়ে তার বাড়ির লোকজন তো খুব প্রশংসা করে এবং তখনই জেন ঠিক করে যে এটা সে তার দোকানেরও একটা আইটেম হিসেবে রাখবে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে চিকেনের কোন আইটেমটা তোমাদের সবচেয়ে ফেভারিট। এবার জেনের এই সাকসেসটা জয়ী তো আরোই সহ্য করতে পারে না এবং আমরা দেখতে পাই যে সেখানে জয়ী একজন লোককে লাগিয়ে রেখেছিল এবং সেই লোকটি তার ছুরি দিয়ে তখনই জেনকে হত্যা করতে চায়। কিন্তু দূর থেকে ভিক্টর এই দৃশ্য দেখতে পেয়েছিল এবং ভিক্টর তো সঙ্গে সঙ্গে ছুটে এসে জেনকে বাঁচায় এবং জেন তো আগেই ছুটে এসে সেই লোকটার কোমর থেকে তার টাকার পুঁটুলিটা খুলে নেয়। জেন বলে যে এই টাকাটা হচ্ছে আমার কম্পেনসেশন। এবং তখনই ভিক্টর লক্ষ্য করে জেনের হাতে একটা তিল রয়েছে এবং ভিক্টরের মনে পড়ে যায় যে আগের দিন ছদ্মবেশে তার কাছে যে দশম রাজকুমারের খোঁজ নিয়ে এসেছিল, তার হাতেও এই একই তিল ছিল। ভিক্টর বুঝতে পারে যে তার মানে জেন কিছু তো একটা জানে। এবার তখনই তো জয়ী বলে ওঠে যে জেন, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, আমি তোমার পুরো পরিবারকে খতম করে দেব। এবার এরিক তো তখনই জয়ীকে বলে ওঠে যে তোমার লজ্জা করে না এরকম বলতে। এবং জয়ী মনে মনে ভাবে যে এরিক, আগের জন্মে তুমি আমার প্রতি তো এত ভালো ছিলে না যতটা জেনের প্রতি। এবং আমরা জয়ীর আগের জন্মের কিছু দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে জয়ী তার বই ঠই নিয়ে ছোড়াছুড়ি করছিল এবং জয়ী চেঁচামেচি করছিল যে জেনের কেন এত বড় বাড়িতে বিয়ে হবে, আর আমি কিনা সেখানে গ্রামের একটা গাধাকে বিয়ে করব। এবং তখনই এরিক তাকে এসে ঠাস করে এক চড় মেরেছিল যে সত্যি তুমি একটা সাপ, যে নিজের বোনের জন্য এত খারাপ চায় তাকে আমি বোন হিসাবে ভাবেই না। এবং জয়ীর এই কথাগুলোই মনে পড়ে যে এরিক তার ওপর কতই না অন্যায় করেছে, কিন্তু সে যে নিজে আসলেই একটা নাগিনী ছিল সেটা সে বুঝতে পারেনি। এবার ভিক্টর তারপরেই জেনের রেস্টুরেন্টে আসে এবং জেন তো তাকে চিকেন পপকর্ন খেতে দেয়। এবং ভিক্টর তখনই জিজ্ঞাসা করে যে জেন, তুমি দশম রাজকুমারের ব্যাপারে কি জানো সেটা আমাকে বলো তো। কিন্তু জেন তাকে কিছুই বলতে চায় না। জেন বলে যে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এবং এই বলে জেন তার কাজে আবার লেগে পড়ে। ভিক্টর বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল তো রয়েছে। অপরদিকে আমরা জয়ীকে দেখতে পাই, যাকে কিনা মারিয়া আচ্ছা করে চিমটে দিচ্ছিল যে তোমার দ্বারা তো কিছুই কাজ হয় না। ওই জেনকে দেখো, ইউন পরিবারের মেয়েটা জেনারেল ভিক্টরকে পটিয়ে ফেললো, আর তুমি কিনা এখনো কিছুই করতে পারছো না। তোমার দ্বারা যে কি হবে কে জানে। এবার জয়ীর তো তখনই মনে পড়ে যে এরিক যেহেতু খুবই পড়াশোনায় ভালো ছিল, কিছুদিন পরেই একটা ইম্পেরিয়াল এক্সামে এরিকের বসার কথা ছিল। এবার এরিক যদি সরকারি কর্মচারী হয়ে যায় বা গভর্নমেন্টের একজন লোক হয়ে যায়, তাহলে তো জেনদের পরিবার মর্যাদা আরো বেড়ে যাবে। তখন জয়ী কি করবে? তাই জয়ী প্ল্যান করে যে এমন কিছু একটা করতে হবে যাতে এরিক পরীক্ষা না দিতে পারে।
এমন কিছু একটা করতে হবে যাতে ইউন পরিবারের সকল টাকা পয়সা অন্য জায়গায় খরচা হয়ে যায়, যাতে এরিক আর পড়াশোনা না করতে পারে। ওদিকে এরিক কিন্তু রাত জেগে দোকানের কাজের মাঝখানে বেশ ভালো মতোই পড়াশোনা করেছিল এবং সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এবার এরিক আর জেন একদিন ক্ষেতের মধ্যে দিয়ে ফিরছিল। তখনই হঠাৎ তারা একটি মেয়ের আওয়াজ শুনতে পায়, যে মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, এবং এরিক সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায়। এরিক দেখতে পায় যে একটা মেয়ে প্রায় ডুবে যাচ্ছিল এবং এরিক সেই মেয়েটাকে বাঁচায়, এবং এরিক তো প্রথম দর্শনেই কাইন্ড অফ মেয়েটার প্রেমে পড়ে যায়। এবং সেই মেয়েটার নাম ছিল লুসিয়া, যে কিনা এরিকদের গ্রামেই থাকতো। কিন্তু এই কাজটা লুসিয়া কারোর নির্দেশেই করছিল। আসলে কিছুদিন আগেই লুসিয়ার বাড়ি আরিয়া নিজেই সেখানে গেছিল এবং তারা লুসিয়াকে আদেশ দিয়েছিল যে এরিককে ফাঁসানোর জন্য এমন কিছু একটা করতে যাতে এরিকের পড়াশোনা, এরিকের পয়সা সবকিছু চুলোয় যায়। এবং তার বদলে মারিয়া এই লুসিয়া মেয়েটিকে একটা সোনার বালাও দিয়েছিল, যে তুমি যদি কাজটা করতে পারো তাহলে তোমাকে আমি আরো টাকা পয়সা দেব। এবং লুসিয়া সেই লোভেই এরিককে ফাঁসায়, কিন্তু এরিক বেচারা সেটা বোঝে না। এবং এরিক তো প্রথমবারের মতো কোনো মেয়ের এত ঘনিষ্ঠ হয়েছিল। এবার লুসিয়া তো নাটক করে বলে যে আমার বাড়িতে কেউই নেই, আমার কোথাওই যাওয়ার নেই, এবং এরিক তাকে বাড়িতে নিয়ে আসে। এবার এমিও এই মেয়েটিকে দেখে খুবই খুশি হয়, কারণ এমি আসলে খুবই ভালো মনের একটা মানুষ ছিল। কিন্তু জেন বুঝতে পেরেছিল যে কিছু একটা গড়বড় তো আছে। এবার জেন তো বলে যে এরিক, তুমি লুসিয়ার জন্য তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে ফেলো, আর মা, তুমি লুসিয়ার জন্য কিছু গরম গরম রান্না করো, আমি লুসিয়ার জামা কাপড় বদলাতে ওকে সাহায্য করছি। এবার ভাই আর মা চলে গেলেই জেন তখনই লুসিয়াকে বলে যে লুসিয়া, তুমি কি ভেবেছো আমি জানি না যে তুমি কার কথা এখানে এসেছো? আর তোমার এই সোনার বালা কে দিয়েছে সেটা কি আমি জানি না? লুসিয়া তো বলে ওঠে যে ছাড়ো বলছি, তোমার এই নোংরা হাত দিয়ে আমার সোনার বালা একদম ধরবে না। এবং জেন তো তখনই বলে যে লুসিয়া, তুমি বড্ড বোকা, ওই বালাটা আসলেই সোনার না। আমি জানি যে মারিয়াই তোমাকে ওটা দিয়েছে, এবং সেন পরিবারের লোকেরা এমন অনেক নকল সোনার বালা লোকজনকে দেয়, এভাবেই তারা লোকজনকে বোকা বানায়। এবার তখনই তো লুসিয়া বলে ওঠে যে এটা সোনার হোক বা নাই, তুমি বেশি চালাকি করতে যেও না। আজকে আমি তোমার সামনে দেখিয়ে দেব যে কোনো ছেলে নিজের ভালোবাসার মেয়ে নাকি নিজের রক্ত সম্পর্কের কেউ না এমন এক বোনের মধ্যে কাকে বেছে নেয়। এবং এই কথা শুনে জেন তো বলে যে ঠিক বলেছ, আজকে আমিও তোমাকে দেখিয়ে দেব। এবং জেন ঠাস করে তাকে এক চড় মারে। এবার লুসিয়াও তো তখনই তাকে চড় মারার জন্য হাত তোলে, এবং জেন তখনই কাঁদো কাঁদো মুখ করে। কিন্তু সেই সময় সেখানে এরিক বেরিয়ে আসে, এবং এরিক ভাবে যে লুসিয়া তার বোনকে মারতে যাচ্ছে। এবার জেন তো তখনই বলে ওঠে যে এরিক, তুমি লুসিয়ার ওপর রাগ করো না। কিন্তু এরিক তো অবভিয়াসলি তার বোনকেই বেশি ভালোবাসতো, এবং এরিক বলে যে এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু তখনই সেখানে লুসিয়ার মা এবং দাদা চলে আসে, এবং তারা বলতে থাকে যে এই এরিক ছেলেটা আমাদের মেয়ের সম্মানহানি করেছে, সুতরাং এরিককে লুসিয়াকে বিয়ে করতেই হবে। এবার ততক্ষণে তো জেনের বাড়ির লোকেরাও সবাই চলে এসেছিল, যাকে বলে ওঠে যে আমার ছেলে কখনোই এমনটা করতে পারে না। কিন্তু এরিকের ওপর তখন মানসিক চাপ সৃষ্টি করা হয়, এবং এরিক বলে যে ঠিক আছে, লুসিয়াকে বিয়ে করতে আমি রাজি আছি। কিন্তু লুসিয়াও তো তখনই বলে ওঠে যে শুধু বিয়ে করলেই তো হবে না, তুমি আমার সাথে যে করেছো তার বদলে তোমাদের শহরের ওই দোকানটাও আমাকে দিয়ে দিতে হবে, আর সেখান থেকে যা ইনকাম হবে সেগুলো সব হবে আমার। এবার এই কথা শুনে এরিক বলে ওঠে যে সেটা কখনোই সম্ভব না। তোমরা যদি মিথ্যা অভিযোগে আমাকে জেলে ভরতে চাও ভরতে পারো, কিন্তু আমি কখনোই আমার পরিবারের ক্ষতি হতে দেব না। এবং জেন তখনই বলে ওঠে যে এরিক, তুমি জেলে যাবে কেন? লুসিয়া, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এরিক তোমার সম্মানহানি করেছে? যদি তোমাদের এতই মনে হয় তাহলে পুলিশকে ডাকো, আর না হলে আমি ডেকে আনছি। এবার গ্যারি তো ততক্ষণে সেখানে সিপাহীদের নিয়ে চলে আসে, এবং তারা এসেই আগে লুসিয়ার পরিবারকে ধরে। প্রথমত জেন ছিল জেনারেল ভিক্টরের লোক, দ্বিতীয়ত লুসিয়াদের কাছে কোনো প্রমাণই ছিল না যে এরিক তার সাথে কোনো অসভ্যতা করেছে। সুতরাং সিপাহীরা তো তখনই লুসিয়ার পরিবারকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। মানে জয়ীর আরও একটা প্ল্যান পুরোপুরি ফ্লপ করে। এবার লুসিয়া তো এসে মারিয়ার কাছে কান্নাকাটি করতে শুরু করে যে আমি তো গেছিলাম এরিকের ক্ষতি করার জন্য, কিন্তু ওরা তো আমাদের পিটিয়ে ভাগিয়ে দিল, আমার মাকে আর দাদাকে ওরা জেলেও ভরেছে, এবার আমি কি করব? এবং জয়ী তো তখনই আরো একটা বদমাইশি আইডিয়া দেয়। জয়ী বলে যে আগেরবার প্রমাণের অভাবে তুমি এরিকের ওপর কোনো দোষ দিতে পারোনি, তাই না? কিন্তু এইবার আমরা সেই প্রমাণ তৈরি করব, আমরা এরিককে ফাঁসিয়েই ছাড়বো।
একবার যদি তুমি এরিকের সন্তানের মাটা হয়ে যাও তাহলে তো আর ওই পরিবার তোমার থেকে মুখ ফেরাতে পারবে না। এবং এই প্ল্যানটা লুসি আরো খুব মনে ধরে। এবার আমরা দেখতে পাই যে এরিক তাদের বরফের দোকান থেকে বরফ সাপ্লাই দেওয়ার জন্য যাচ্ছিল এবং তখনই তার ঘাড়ে রদ্দা মেরে তাকে অজ্ঞান করে দেয়া হয়। অপরদিকে আমরা লুসিয়াকে দেখতে পাই, যে কিনা এরিকের সাথে ইটিস পিটিস করার জন্য একদম তৈরি হয়েছিল। এবার কিছুক্ষণ পরই জেনের দোকানে লুসিয়ার মা এবং জয়ী চলে আসে। লুসিয়ার মা তো চেঁচিয়ে চেঁচিয়ে কান্নাকুটি করতে থাকে যে দেখো গো, আমার মেয়েটার কি হয়ে গেল, আমার মেয়েটার তো মান সম্মান চলে গেল, এবার তো এরিককে আমার মেয়েকে বিয়ে করতেই হবে। এবং তখনই সেখানে হাজির হয় এরিক এবং তার সাথে ছিল জেনারেল ভিক্টর। এবার এরিক আর ভিক্টরকে একসাথে দেখে লুসিয়ার মা এবং সবারই তো অবস্থা খারাপ হয়ে যায়। এবং আমরা দেখতে পাই যে ফ্ল্যাশব্যাকে আসলেই কি হয়েছিল। তারা তো এরিককে রদ্দা মেরে অজ্ঞান করে দিয়েছিল ঠিকই, কিন্তু এরিক যখন সেখানে পড়ে যায় তখনই জেন সেই শব্দটা শুনতে পায়। জেন বুঝতে পারে যে কিছু একটা গড়বড় হয়েছে। এবার ভাগ্যক্রমে ভিক্টর তখনই জেনের দোকানেই এসেছিল এবং জেন তখনই ভিক্টরের কাছে সাহায্য চায় যে আমার মনে হচ্ছে যে কোনোভাবে ওই সেন পরিবার আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে, তুমি আমাকে সাহায্য করতে পারবে। এবং ভিক্টর তো একটি হোতকা মোটকা লোককে লুসিয়ার ঘরে ঢুকিয়ে দিয়েছিল, মানে এরিকের সাথে ইয়ে করবে ভেবে লুসিয়া সেই মোটকা লোকের সাথে সম্পর্ক করে বসে। এবং ভিক্টর তো বলে যে আমি তো নিজে সাক্ষ্য প্রমাণ আছি, এরিক এতক্ষণ আমার সাথে দাবাই খেলছিল, সুতরাং এরিক কোনো মেয়ের সাথে কিছু করেছে এটা কখনোই কেউ প্রমাণ করতে পারবে না। ওদিকে লুসিয়ার যতক্ষণে জ্ঞান আসে সে ওই মোটকা লোককে দেখতে পায় এবং লুসিয়ার তো মাথাই খারাপ হয়ে গেছিল, কিন্তু অবভিয়াসলি যেহেতু সেই লোকটার সাথে সম্পর্ক করেছে লুসিয়াকে বাধ্য হয়ে ওই মোটকাকেই বিয়ে করতে হয় এবং তাদের প্ল্যান তো পুরোপুরি তাদের দিকেই ঘুরে যায়। এবং ভিক্টর তো তখনই জেনকে বলে যে জেন, আমি যে তোমাকে এত সাহায্য করছি তার বদলে আমি কিন্তু কিছু পাচ্ছি না। এবং জেন তখনই ভিক্টরকে ডেকে বলে যে তাহলে আজকের পর থেকে আমি যখনই কেক বানাবো তোমাকে আমি কেক খাওয়াবো। এবং ভিক্টরের তখনই আবার একটা আগের জন্মের ফ্ল্যাশব্যাক আসে, যেখানে সে দেখতে পায় যে ঠিক এই কথাটাই জেন তাকে বলেছিল, কিন্তু ভিক্টর ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছিল না, যেগুলো কি স্বপ্ন নাকি আগের জন্মের ঘটনা, এগুলো কি। এবং তখনই একজন প্রহরী সেখানে আসে এবং প্রহরীটি ভিক্টরকে খবর দেয় যে রাজকুমারী মেয়ে নতুন রাজকুমার ঘোষণা করার কথা বলছেন এবং সেটার জন্যই সকলকে রাজ দরবারে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু এখানে কিন্তু ভিক্টরের অন্য কিছু প্ল্যান ছিল। যাই হোক, এবার অপরদিকে আমরা দেখতে পাই যে মার্কুইস সেন তো তার স্ত্রী মারিয়াকে ভালো করে শিক্ষা দেয় যে তোমার জন্যই আমার এত অপমান হচ্ছে, চারিদিকে এই সমস্ত হচ্ছে, তোমাকে 3 দিনের জন্য ঘরে বন্দি করে রাখা হলো, একদম ঘর থেকে বেরোনোর চেষ্টা করবে না। কিন্তু জয়ী তখনই নিজের প্রাণ বাঁচানোর জন্য বলে ওঠে যে বাবা, আমাকে দয়া করে কোনো শাস্তি দিও না, আমি আসলে ভবিষ্যৎবাণী করতে জানি, আমি জানি যে কিছুদিনের মধ্যে তোমার পদোন্নতি হতে চলেছে এবং তোমার একটি অপর স্ত্রীর সন্তানও হবে। এবার এই কথা শুনে মার্কুইস সেন তো একটু অবাক হয়, কারণ তার এতদিনেও কোনো সন্তান হচ্ছিল না। কিন্তু এই কথা বলার পরে একজন খবর দেয় যে সত্যি তার দ্বিতীয় স্ত্রীর একটি সন্তান হয়েছে এবং মার্কুইস সেন ভাবে যে তার মানে জয়ীর হয়তো সত্যি ভবিষ্যৎবাণীর ক্ষমতা রয়েছে। এবার অপরদিকে আমরা জেন এবং এরিককে দেখতে পাই। এরিকের পরীক্ষা দেওয়ার সময় তো এতদিনে এসে গেছিল এবং এরিকের সাথে তো সেই লুসিয়ার দাদাও পরীক্ষা দিয়েছিল, যে কিনা এরিককে ছোট করছিল। যেহেতু এরিক কোনো ভালো স্কুলে পড়েনি তাই জন্য এরিক নাকি পরীক্ষায় পাশ করতে পারবে না, কিন্তু প্রশ্নপত্র পেলে দেখা যায় যে এরিক সবচেয়ে ভালো লেখে এবং এই পরীক্ষায় এরিক তো প্রথম হয়েছিল। এবার এমি তো তখনই বলে ওঠে যে আমি জানতাম আমার ছেলে ভালো করবে, আর তাছাড়া জেন যবে থেকে এসেছে আমাদের পরিবারের ভাগ্য খুলে গেছে, জেন সত্যি আমাদের জন্য ভীষণই লাকি। আমরা সবাই কিন্তু আজকের পর থেকে জেনের আরো বেশি করে খেয়াল রাখবে। এবার গ্যারি তো তখনই বলে ওঠে যে মা, আমিও আর বোনকে কখনো রাগাবো না। এবং এমি না গ্যারিকে খুব একটা পাত্তা দেয় না। এমি তখনই তার অপর ছেলে অর্থাৎ এরিককে বলে ওঠে যে এরিক, তুমি পরের পরীক্ষাটা দিয়ে বড় গভর্নমেন্ট অফিসিয়াল হয়ে গেলে তখন কিন্তু বোনের দেখভাল করবে। এবার গ্যারির তখন কিছুটা লেফট আউট মনে হয়, যে তাকে হয়তো তার বাবা মা অতটা পাত্তা দিচ্ছেন বা সে হয়তো অতটা কাজের না তার দাদাদের মতো, এবং গ্যারি সেখান থেকে বেরিয়ে যায়। এবং তখনই সেই সুযোগের ফায়দা ওঠায় জয়ী এবং জয়ী গিয়ে গ্যারির কানে আরো নেগেটিভ কথাবার্তা ঠুসতে থাকে যে সত্যি গ্যারি, তোমার কি দুঃখ, আমি যদি তোমার জায়গায় হতাম আমি তো বেঁচেই থাকতাম না,
তোমার মা বাবাও তোমাকে বেকার ভাবে, তোমার বোনও তোমাকে তেমন পাত্তা দেয় না। তোমার থেকে ওই জেন তো অনেক কাজের। দেখো, নিজের মেয়ে না হওয়ার পরও ওরা জেনকে কতটা ভালোবাসে, আর তোমাকে কেমন করে। এবার গ্যারি যেহেতু আগে থেকেই মনটা একটু খারাপ ছিল, তাই এই সব কথা গ্যারিকে আরো বেশি কষ্ট দেয়, এবং গ্যারি তখনই সামনের পুকুরে ঝাঁপ দেয়। এবার এই আওয়াজ শুনেই সকলে তো সেখানে তাড়াতাড়ি বেরিয়ে আসে, এবং গ্যারিকে জল থেকে উদ্ধার করা হয়। কিন্তু ডাক্তার জানায় যে গ্যারিকে বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে। সামনের পাহাড়েই একটা লাল ভেষজ পাওয়া যায়, ওটা না পাওয়া গেলে গ্যারিকে বাঁচানো যাবে না। এবার গ্যারি অসুস্থ হওয়ায় এমি তো খুবই চিন্তিত হয়ে পড়ে, এবং এমি মনে মনে বলতে থাকে যে ভগবান, তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু গ্যারির প্রাণটা ঠিক রেখো। আসলে সে তার ছেলেকে ভালোবাসতই, কিন্তু কখনো কখনো মা বাবার ভালোবাসা প্রকাশে একটুখানি কম বেশি হয়ে যায়। এবার ওদিকে জেনের তখনই মনে পড়ে যে সামনের পাহাড়েই গ্যারি প্রায় যেত সেখান থেকে ভেষজ কালেক্ট করার জন্য, যেখানে কিনা ওই লাল রঙের ভেষজটা পাওয়া যায়। কিন্তু ওই সামনের পাহাড় খুবই দুর্গম জায়গা, সেখানে যাওয়া অনেক কষ্টের, কারণ পাহাড়টা খুবই খাড়াই এবং সেখানে প্রচুর সাপ খোপও রয়েছে। কিন্তু জেন ঠিক করে যে তার ভাইয়ের জন্য সে সেখানে যাবেই, এবং জেন বেরিয়ে পড়ে। এবার জেন তো পাহাড়ে চড়ে সেই লাল ভেষজটা নেওয়ার জন্য, কিন্তু তখনই সেখানে একটি সাপ তাকে কামড়ে দেয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই ভিক্টরকে। ভিক্টর তো খবর পায় যে ইউন পরিবারে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। একদিকে গ্যারি যে কিনা জলে ডুবে গেছিল, অপরদিকে জেনকে সাপে কামড়েছে। এবার এই কথা শুনে ভিক্টর তো তাড়াতাড়ি জেনের বাড়ির দিকে ছুট লাগায়, এবং রাস্তার মাঝখানেই সে জেনকে দেখতে পায়। ভিক্টর তাড়াতাড়ি করে জেনকে কোলে নিয়ে সেখান থেকে আসছিল, এবং তখনই আবারও ভিক্টরের পুরনো কিছু কথা মনে পড়ে। ভিক্টর বুঝতে পারে যে তার মানে এটাই তার ভালোবাসার মানুষ, কিন্তু তাদের যে কোন জন্মের সম্পর্ক কে জানে। এবার জেনকে তো বাড়িতে নিয়ে আসা হয়। জেন সাপের কামড় খেয়েও সেই ভেষজটা ঠিকই নিয়ে এসেছিল, এবং সে সেটা এরিককে দেয়, এবং সেটা গ্যারিকে খাওয়ানোর পর গ্যারির জ্ঞান ফেরে। গ্যারি সুস্থ হয়ে জানতে পারে যে তাকে বাঁচাতে গিয়ে জেনকে সাপে কামড়েছে, এবং গ্যারি তো মনে মনে ভাবে যে যে করে হোক আমাকে জেনকে বাঁচাতেই হবে। এবার ওদিকে আমরা দেখতে পাই যে ততক্ষণে ভিক্টর একটা খুবই নামী চিকিৎসকের খোঁজ লাগিয়েছিল, যে কিনা একমাত্র জেনকে সারাতে পারতো। এবার সেই চিকিৎসক তো ছুটতে ছুটতে ভিক্টরদের দিকেই আসছিল, এবং তখনই গ্যারি একটি প্রেসক্রিপশন সেই চিকিৎসককে দেয়, যেখানে কিনা একটা ওষুধ তৈরির ফর্মুলা লেখা ছিল। গ্যারি বলে যে আপনি তাড়াতাড়ি এটা বানিয়ে দিতে পারবেন, এবং চিকিৎসক তো বলে যে এটা আবার কে বানালো। গ্যারি বলে যে এটা আমি নিজেই বানিয়েছি, এবং সেই বিখ্যাত চিকিৎসক অবাক হয়ে যায় যে এত ছোট একটা ছেলে, তার ওষুধ বানানোর এত বুদ্ধি। এবং চিকিৎসকটি বলে যে হ্যাঁ, আমি বানিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আমার শিষ্য হতে হবে। এবার গ্যারি তখনই বলে যে সেই সব পরে ভাবা যাবে, আগে আপনি আমাকে এই ওষুধটা বানিয়ে দিন। এবং তখনই প্রথমবারের জন্য ভিক্টর গ্যারিকে দেখতে পায়, এবং ভিক্টর গ্যারিকে দেখে একটা কথা বুঝতে পারে। ভিক্টর বুঝতে পারে যে গ্যারি হচ্ছে সেই দশম রাজকুমার যাকে সে এতদিন ধরে খুঁজছিল, এবং যেহেতু জেন জানতোই যে গ্যারি আসলে কে, তাই জন্যই জেন ইচ্ছা করে ভিক্টরকে বলেনি যে গ্যারি দশম রাজকুমার। কিন্তু গ্যারির ব্যাক স্টোরিটা কি সেটা আমরা কিছুক্ষণ পরেই জানবো। এবার গ্যারির সেই তৈরি করা ফর্মুলা দিয়ে চিকিৎসক তো ওষুধ বানিয়ে দেয়, এবং সেই ওষুধ জেনকে খাওয়ানো হয়। গ্যারি বলে যে জেন, ওষুধটা খুব তেতো তাই না, এ নাও তাড়াতাড়ি একটা লজেন্স খা। এবং সে তো জেনকে তখনই একটা ক্যান্ডিও খাইয়ে দেয়। ভিক্টর তখনই বলে ওঠে যে গ্যারি, তুমি কিন্তু চিকিৎসককে দেওয়া কথাটা আশা করি ভুলে যাওনি, উনি কিন্তু তোমাকে বলেছিলেন যাতে তুমি ওর শিষ্য হও। এবার গ্যারি তখনই বলে ওঠে যে আমি কোনো ওই বুড়ো ভামের শিষ্য টিষ্য হব না, আমি এখানেই থাকবো, আমি ওকে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। এবং এই বলে সে তো সেখান থেকে চলে যাচ্ছিল, এবং তখনই ভিক্টর জেনকে বলে ওঠে যে জেন, তুমি আসল সত্যিটা জানতে তাই না, যে গ্যারি হচ্ছে দশম রাজকুমার। আমি গ্যারিকে দেখেই চিনতে পেরেছি, কারণ ওকে পুরোই আমার মৃত বৌদির মতো দেখতে। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে ওটাই আমার হারিয়ে যাওয়া ভাইপো। এবার জেন তো তখনই মনে মনে ভাবে যে ভিক্টর, আগের জন্মে তুমি দশম রাজকুমার অর্থাৎ গ্যারিকে নিজের হাতের পুতুলের মতো ব্যবহার করেছিলে, তাই জন্যই আমি সত্যিটা তোমাকে বলতে চাইনি, কিন্তু এই জন্মে কি তুমি বদলাবে? এবার আমরা দেখতে পাই যে গ্যারিকে ওই চিকিৎসক তো খুব করে বলছিল যে তুমি আমার শিষ্য হয়ে যাও, তুমি কেন হতে চাইছো না? তোমাকে আমি 3 দিন সময় দিচ্ছি, ভেবে তার মধ্যে আমাকে বলো। কিন্তু গ্যারি কিছুতে ওই চিকিৎসকের শিষ্য হতে রাজি হচ্ছিল না। আসলে গ্যারি তো একটু ছোট ছিল, সে মনে মনে ভাবছিল যে সে যদি এখান থেকে চলে যায় তাহলে তার মা বাবার তার প্রতি যেটুকু ভালোবাসা আছে সেটাও মনে হয় উড়ে যাবে, তার ভাইরা মনে হয় তাকে মনেই রাখবে না।
কিন্তু তার মা-বাবা অর্থাৎ এমি আর জ্যাক তো তখন তাকে রিঅ্যাসিওর করে যে, "তুমি কোনো চিন্তা করো না। তুমি ভালো করে গিয়ে উনার কাছ থেকে শিখে আসো, যাতে পরবর্তীতে আমাদের কিছু হলে তুমি তার চিকিৎসা করতে পারো।" এবং গ্যারি তো আশ্বস্ত হয়ে সে চিকিৎসকের কাছে শিক্ষা লাভের জন্য চলে যায় এবং আমরা দেখতে পাই যে এরিকও তার পরীক্ষার ২য় ভাগ দেওয়ার জন্য শহরে রওনা দেয়। ৩ ভাইয়ের মধ্যে কেবলমাত্র ভিভিয়ানই এখানে ছিল। এবার ভিভিয়ান, এমি এবং জেন তো নিজেদের মধ্যে আলোচনা করছিল যে এবার তো শীতকাল আসতে চলেছে, তাহলে তাদের বরফের ব্যবসা, আইস ড্রিঙ্ক এগুলো তো আর চলবে না। এবং তখনই জেন বলে যে কোনো চিন্তা নেই, এখন যেহেতু শীতকাল আসছে তাই এখন আমি আমার দোকানে গরম গরম দুধ চা বিক্রি করব, এবং তার সাথে আমি বিক্রি করব গরম গরম ফ্রাইড চিকেন উইং, আর আমি সবাইকে 10% অফ দেব। তাহলেই দেখো লোক না এসে কি করে থাকে। এবং আমরা দেখতে পাই যে জেনের দোকানে কাস্টমারের তো অভাব ছিল না, তারা সকলেই জেনের নতুন নতুন রেসিপি খেতে খুবই ভালোবাসতো। অপরদিকে আমরা জয়ীকে দেখতে পাই, যাকে এখন একটা গুদাম ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। এবং তখনই জয়ের সাথে মারিয়া দেখা করতে আসে। জয়ী বলে যে, "মা, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বার করো।" এবং মারিয়া তখনই বলে যে, "নিশ্চয়ই, তুমি আমাদের বাড়ির মেয়ে বলে কথা, তোমাকে বার করবই। কিন্তু তুমি আমাকে বলো যে তোমার কাছে কি আর কোনো ভবিষ্যৎবাণী রয়েছে?" এবং জয়ী বলে যে, "হ্যাঁ, কিছুদিনের মধ্যেই বাবার পরিবর্তন হবে।" এবার মারিয়া তো খুশি হয়ে বলে যে, "আর কিছু প্ল্যান আছে তোমার কাছে?" এবং জোয়ে বলে যে, "মা, আমার কাছে একটা ঝাক্কাস প্ল্যান আছে। ওই যে ওদের বাড়ির ৩ নম্বর ভাই ভিভিয়ান, ওর না আর্মিতে যাওয়ার খুব শখ, কিন্তু বাড়ি থেকে ওকে কখনোই সাপোর্ট করেনি। আমরা যদি ওকে সাপোর্ট করি তাহলে খুবই ভালো হবে, কারণ ও ভবিষ্যতে জেনারেল হবে। ও জেনারেল হলে তখন আমরা ওর থেকে ফায়দা নিতে পারবো।" এবং মারিয়া তো তখনই বলে যে, "জয়ী, তুমি আমাকে খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো।" এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। ভিভিয়ানকে নিজের দলে করার জন্য শয়তান মারিয়া একটা প্ল্যান করে। মারিয়া কিছু গুন্ডা ভাড়া করে এবং সে গুন্ডাদের বলে যেন তারা মারিয়ার ওপরই আক্রমণ করে। এবার ভিভিয়ান তো তখনই সেখান দিয়ে যাচ্ছিল। মারিয়া মনে মনে ভাবে যে ভিভিয়ান নিশ্চয়ই তাকে বাঁচাবে এবং সেই সূত্রেই সে ভিভিয়ানের সাথে একটা পিরিত জমানোর চেষ্টা করবে। এবার ভিভিয়ান তখনই মারিয়াকে দেখতে পায় এবং ভিভিয়ান তখনই গুন্ডাদের বলে ওঠে যে, "তোমাদের কি রুচির এতই দুর্ভিক্ষ হয়েছে? তোমরা কি জ্বালাতন করার জন্য আর মহিলা খুঁজে পাওনি? এই বুড়িটাকে তোমরা জ্বালাতন করছো? যাও তোমরা এখান থেকে ভাগো।" এবং এই বলে সে তো গুন্ডাগুলিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার মারিয়া তো বুঝতে পারে না যে এটা সাহায্য ছিল না অপমান, এবং সে তখনই ভিভিয়ানকে বলতে যায় যে, "থ্যাংক ইউ, তুমি আমাকে এত বড় সাহায্য করলে। এর বদলে আমি কি তোমায় কিছু সাহায্য করতে পারি? যেমন ধরো, তোমাকে একটা ভালো মার্শাল আর্টসের স্কুলে ভর্তি করে দিলাম।" কিন্তু ভিভিয়ান তো ভালো করেই জানতো যে এই মারিয়াই হচ্ছে মার্কুইজ সেনের স্ত্রী এবং এদের জন্যই তাদের পরিবারের এত সমস্যা। ভিভিয়ান তো বলে ওঠে যে, "আমার কি সাহায্য দরকার সেই নিয়ে তোমায় ভাবতে হবে না। কোনোদিন আমার পরিবারকে আর জ্বালাতন করার চেষ্টা করবে না, না হলে তোমাকে আমি আচ্ছা করে শিক্ষা দেব।" এবং এই বলে ভিভিয়ান তো মারিয়াকে সেখান থেকে রিজেক্ট করেই চলে যায়। এবং এই সব দৃশ্যগুলো জেন দেখছিল। এবার জেন তো তখনই ভিক্টরকে বলে যে, "ভিক্টর, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে?" এবার ভিক্টর তখনই বলে যে, "আমি তো তোমাকে অনেক দিন ধরেই সাহায্য করছি, কিন্তু তার বদলে তুমি কিন্তু আমায় কোনো পেমেন্ট দিচ্ছ না। চলো আমরা একটা চুক্তি করি।" এবং এই বলে ভিক্টর তার শিলমোহরটা জেনকে দেয়। জেন বলে যে, "তাহলে এটা আমাদের চুক্তির প্রমাণ রইল। তুমি আমাকে একটা সাহায্য করো, তুমি কিছু নকল ডাকাত জোগাড় করো এবং ডাকাতদের জোগাড় করে ভিভিয়ানের ওপর আক্রমণ করানোর নাটক করো। তারপরে দেখা যাবে আসল খেলা কি, কারণ আমার কিছু সন্দেহ হচ্ছে যেই সন্দেহগুলো নিরসন করা দরকার।" এবার আমরা পরের দিন জেন, জ্যাক এবং ভিভিয়ানকে দেখতে পাই। তারা একসাথে বসে খাওয়া দাওয়া করছিল এবং তখনই ভিভিয়ান বলে ওঠে যে, "বাবা, আমি মার্শাল আর্টসের স্কুলে যেতে চাই, কারণ আমি আর্মিতে ভর্তি হতে চাই।" কিন্তু জ্যাক এই কথা শুনে খুবই রেগে যায় এবং সে ভিভিয়ানের ওপর চেঁচাতে থাকে যে, "কি, তুমি আর্মিতে যেতে চাও? কতবার না বলেছি যে এই বাড়িতে এই নিয়ে একদম কথা বলবে না। তুমি যদি আর্মিতে যেতে চাও তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। আমাকে আর বাবা বলে ডাকবে না।" এবার জেনের তো তখন মনে পড়ে যে আগের জন্মে ভিভিয়ান বাড়ি থেকে পালিয়েই আর্মিতে গেছিল এবং সে একজন জেনারেলও হতে পেরেছিল। কিন্তু যেহেতু তার তথাকথিত কোনো ট্রেনিং ছিল না, তাই জন্য যুদ্ধে তার এক হাত কাটা পড়েছিল। যদি ভিভিয়ান মার্শাল আর্টস শিখেই নেয় তাহলে তো এই বিপদটা থেকে সে বাঁচতে পারবে। তাই জন্য জেন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে, "বাবা, আমি না হয় ব্যবসার সমস্ত টাকা দাদাকে দেব, কিন্তু ও যেটা শিখতে চায় সেটা ওকে শিখতে দাও।" কিন্তু জ্যাক তো তাতেও একদম না করে দিয়ে উঠে যায়। এবার ভিভিয়ান তো তখনই মনে মনে ভাবে যে সত্যি আমার ভাই বোনেরা কত ভালো।
আমি দরকার হলে বাড়ি থেকেই পালাবো। এবং সেই রাতে ভিভিয়ান তো বাড়ি থেকে পুঁটলি বেঁধে বেরিয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে চলে আসে ভিক্টরের ভাড়া করা গুন্ডারা। এবার তারা তো ভিভিয়ানের ওপর অ্যাটাক করতেই ভিভিয়ান তাদেরকে ভালো করে পিটুনি দেয়। কিন্তু ততক্ষণে ভিভিয়ানকে খুঁজতে খুঁজতে জেন আর জ্যাকও সেখানে চলে এসেছিল। আসলে জেন তার বাবার কাছে প্রমাণ করতে চেয়েছিল যে ভিভিয়ান আসলে লড়াই করতে পারবে বা সে যথেষ্ট শক্তিশালী একজন ব্যক্তি, যার কিনা মার্শাল আর্টসের কিছু ট্যালেন্ট রয়েছে, যাতে তার বাবা এতে রাজি হয়ে যায়। এবার ভিভিয়ান তো তখনই বলে যে বাবা, আমি পড়াশোনাতেও ভালো নই, আমি ছোট ভাইয়ের মতো মেডিসিনেও ভালো নই, আমাকে তো কিছু একটা করতে হবে নাকি। এবার জেন তো তার পয়েন্টটা প্রুফ করতেই যাচ্ছিল, কিন্তু তখন সেখানে ভিক্টরির ভাড়া করা গুন্ডা ছাড়াও আরো কিছু গুন্ডা ছিল, যাদেরকে কিনা জয়ীর পাতানো মা অর্থাৎ মারিয়া নিয়ে এসেছিল। এবার মারিয়া তো তখনই তার গুন্ডাদের বলে ওদের ওপর আক্রমণ করতে। এবং ভিভিয়ান তো গুন্ডাদের সাথে একা লড়াই করতে পারে না। কিন্তু তখনই সেখানে আসে জ্যাক, এবং আমরা দেখতে পাই যে জ্যাক একজন ভীষণই ভালো যোদ্ধা ছিল। জ্যাক সেই একজন গুন্ডার একটি তরোয়াল নিয়ে নেয়, এবং অপর গুন্ডা যে কিনা জেনকে আক্রমণ করতে যাচ্ছিল তাকে রীতিমতো মেরে সরিয়ে দেয়। এবং এই দৃশ্য দেখতে পায় জেনারেল ভিক্টর। এবং ভিক্টর জ্যাককে দেখে বুঝতে পারে যে জ্যাক কোনো সাধারণ গ্রামবাসী না, সে কোনো চাষি নয়, সে আসলে জেনারেল শিয়াং, যে কিনা 15 বছর আগে যুদ্ধ করতে গিয়ে মারা গেছিল, কিন্তু আসলে সে মারা যায়নি। এবার ওদিকে মারিয়ার এই প্ল্যানও তো ফেল হয়ে যায়, এবং সে এসে আবারও জয়ীকে পিটুনি যে তুমি যা বলেছো সেই মতো তো কিছুই হচ্ছে না, তুমি আসলেই আমাদের জন্য ভীষণ অপয়া। কিন্তু তখনই সেখানে একজন খবর দেয় যে মার্কুইস সেনের পদ পরিবর্তন ঘটেছে। এবার এই কথা শুনে মারিয়া তো খুব খুশি হয় যে তার বরের প্রমোশন হয়েছে। কিন্তু সে জানতো না যে আসলে প্রমোশন না, আসলে মার্কুইস সেনের ডিমোশন হয়েছে। এবার অপর দিকে আমরা দেখতে পাই জেনারেল ভিক্টর তো জ্যাককে অর্থাৎ কিনা জেনারেল শিয়াংকে কনফ্রন্ট করে, এবং শিয়াং সবকিছু স্বীকার করে। শিয়াং বলে যে 15 বছর আগে আমাকে রাজকুমারী মেই মারার চেষ্টা করেছিল, এবং সে ছোট রাজকুমারকেও মারার চেষ্টা করেছিল। তখনই আমি ছোট রাজকুমারকে নিয়ে পালিয়ে আসি, এবং তখন থেকে গ্যারিকে আমি নিজের ছেলের মতোই বড় করছি। আমি ভেবেছিলাম যে ও বড় হলে তখন আমি ওকে আবার রাজসভায় নিয়ে যাব, আমাকে ক্ষমা করো এই সত্যিটা লুকানোর জন্য। এবং ভিক্টর তো তখন বলে যে ক্ষমার তো কোনো প্রশ্নই ওঠে না, তুমি এত বড় একটা দায়িত্ব পালন করেছো, এখন আমাদের ছোট রাজকুমারকে খুবই দরকার, কারণ রাজ্যে ঠিকমতো শাসন ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠা করতে হবে, আর রাজকুমারী মেয়েকেও আমাদের হাতে নাতে ধরতে হবে। সে এতদিন ধরে যে পাপগুলো করে আসছে তার শিক্ষা আমাদের দিতে হবে। এবং যেহেতু জ্যাক নিজে একজন জেনারেল এবং অত্যন্ত ভালো একজন যোদ্ধা ছিল, সেই ট্যালেন্টটাই তো ভিভিয়ান পেয়েছি। কিন্তু এই একই কারণে জ্যাক তো নিজের ছেলের প্রাণের জন্য খুবই ভীত ছিল, যে যদি কেউ ভিভিয়ান বা গ্যারি এদের কাউকে চিনতে পেরে যায়, কেউ যদি জানতে পেরে যায় যে জ্যাকই সেই জেনারেল শিয়াং যে লুকিয়ে রয়েছে, তাই জন্যই জ্যাক এতদিন ভিভিয়ানকে আর্মিতে যেতে দিচ্ছিল না। কিন্তু জ্যাক তো এখন ভিভিয়ানকে মার্শাল আর্ট শিখতে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, এবং ভিভিয়ান এবং বাকিরাও তাতে খুবই খুশি হয়। এবং তখনই ভিক্টর বলে যে এবার থেকে তোমাদেরকে আর এই গ্রামের বাড়িতে থাকতে হবে না। জেনারেল শিয়াং এতদিন প্রাণের ভয়ে এখানে আত্মগোপন করেছিল, কিন্তু সেই ভয় আর নেই, কারণ এখন আমি তোমাদের প্রোটেক্ট করব, তাই আমারই একটা বাড়িতে তোমরা থাকবে। এবং এই বলে ভিক্টর তো তার নিজের একটা বাড়ি, যেটা কিনা শহরে ছিল এবং খুব সুন্দর ছিল, সেটা জেনদের দিয়ে দেয়। এবং অপরদিকে আমরা দেখতে পাই যে জয়ীদের তো তাদের বড় বাড়ি ছেড়ে এখন একটা ছোট বাড়িতে উঠতে হয়েছিল, যে বাড়িতে দাস-দাসীদের থাকার জায়গায় জয়ীর থাকার বন্দোবস্ত করা হয়েছিল। এবার জয়ী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল জেনের রেস্টুরেন্টের সামনে দিয়ে, তখনই একটা লোকের সাথে তার ধাক্কা লাগে। এবার লোকটি তো বলে ওঠে যে তুমি কি দেখে চলতে পারো না, আমি জেনারেল শিয়াং এর বাড়িতে কাজ করি। এবং এই কথা শুনেই জয়ীর আগের জন্মের কিছু কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে আগের জন্মে সে লুকিয়ে লুকিয়ে জ্যাক এবং এমির কথা শুনেছিল, যে জ্যাকের আসল পরিচয় কি। জ্যাক আসলে জেনারেল শিয়াং, এবং জ্যাক রাজকুমারী মেয়ের থেকে লুকিয়ে থাকার জন্যই এমনটা করছে। এবং জয়ী ঠিক করে এবারে সে রাজকুমারী মেয়ের সাথে হাত মেলাবে। এবার আমরা রাজকুমারী মেয়েকে দেখতে পাই। এবার রাজকুমারী বলতে সে কিন্তু কোনো অল্প বয়সী রাজকুমারী ছিল না। যাই হোক, এবার জয়ী তো তখনই বলে ওঠে যে রাজকুমারী মেয়ে, আমি জানি যে ওই জেনারেল শিয়াং কোথায় লুকিয়ে রয়েছে, আমি জানি যে আপনি কিভাবে ওদের থেকে বদলা নিতে পারবেন। এবার রাজকুমারী মেয়ে তো তখনই জেনের দোকানে হাজির হয়, এবং সে জেনকে ধমকানোর ভড়কানোর চেষ্টা করছিল, কিন্তু জেনের সাথে ছিল জেনারেল ভিক্টর।
এবং ভিক্টরের পদমর্যাদা এই সাম্রাজ্যে অনেকই বেশি ছিল। তাই জন্য রাজকুমারী মেয়ে এখানে কিছুই করতে পারে না এবং সে মনে মনে ঠিক করে যে সে অন্যভাবে এদের থেকে বদলা নেবে। এবার ততদিনে ভিভিয়ানও তো তার আর্মি ট্রেনিং এর জন্য বেরিয়ে গেছিল এবং এখানে কেবলমাত্র জ্যাক, এমি আর জেনই ছিল। এবার মে আর জুই মিলে প্ল্যান করে যে তারা জেনকে কোনোভাবে শহরের বাইরে নিয়ে আসবে। তারা জেনের ভাইয়ের হাতের লেখা কপি করে নকল করে তাকে কোনোভাবে ঠকিয়ে বাইরে নিয়ে আসবে এবং জেনকে বন্দি করে তারা জ্যাককে ব্ল্যাকমেল করবে। কিন্তু তাদের এই আলোচনাটা ভিক্টরের বডিগার্ড শুনে নেয় এবং ভিক্টরের বডিগার্ড এই খবর জেন এবং ভিক্টরকে গিয়ে দিয়ে দেয়। এবার ওদিকে মেয়ের প্ল্যান মতো তো মেয়ের একটি লোক তাড়াহুড়ো করে জেনের কাছে আসে এবং সে জেনকে একটা চিঠি দেয় যেটা কিনা তার ভাই এরিকের লেখা ছিল। এরিক সেই চিঠিতে জেনকে বলেছিল যে জেন, আমি খুব বিপদে আছি, তুমি তাড়াতাড়ি এসো। এবং জেন তো ছুটতে ছুটতে তার ভাইয়ের কাছে যাচ্ছিল, কিন্তু তখনই প্রিন্সেস মেয়ের কিছু লোক জেনকে ধরে নেয়। আসলে এই পুরোটাই প্রিন্সেস মেয়ের একটা ফাঁদ ছিল, কিন্তু জেন তো আগে থেকেই এই ফাঁদের কথা জানতো। এবার জেনকে কিডন্যাপ করে রাজকুমারী মেয়ে জ্যাকের সাথে অর্থাৎ জেনারেল শিয়াং এর সাথে দেখা করে। এবার জ্যাক তো বলে ওঠে যে তুমি আমাকে এত ঘৃণা করো কেন। আসলে রাজকুমারী মেয়ে ছিল জ্যাকের সৎ মা, তাই জন্যই সে জ্যাককে অর্থাৎ জেনারেল শিয়াংকে এত ঘৃণা করত এবং রাজকুমারী মেয়ে জ্যাকের আসল মাকে মেরেছিল এবং সেই কথাটাই সে তো ঘৃণা ভরে জ্যাককে বলতে থাকে। এবং আমরা দেখতে পাই যে এই পুরোটাই রাজকুমারী মেয়ের জন্য একটা ফাঁদ ছিল। এবার মেয়ে তো জানতো না যে ছোট রাজকুমার অর্থাৎ গ্যারি এখনো বেঁচে আছে। তাই মেয়ে বলতে থাকে যে তুমি এটাও শুনে রাখো যে আমি মহারানী এবং ছোট রাজকুমারকেও সরিয়ে। কিন্তু এই সব কথা যখন হচ্ছিল সেখানে অলরেডি জ্যাকের কিছু সাক্ষী উপস্থিত ছিল যারা কিনা রাজকুমারী মেয়ের এই স্বীকারোক্তি শুনে নেয়। অপরদিকে জেনকে মেয়ের যে গুন্ডারা ধরেছিল তাদের থেকে জেনকে জেনারেল ভিক্টর রক্ষা করে। এবার ভিক্টর যখন জেনকে বাঁচাতে যায় তখনই এক তীরন্দাজ তাদের ওপর তীর চালায় এবং ভিক্টরকে বাঁচাতে গিয়ে জেনের বুকেই সেই তীরটা লাগে এবং ভিক্টরের আবারও সেই গত জন্মের স্মৃতি মনে পড়ে যায় যে কিভাবে জেন তার কোলেই মারা গেছিল। এবার ভিক্টর তো তাড়াতাড়ি করে জেনকে সেখান থেকে বাড়ি নিয়ে চলে আসে এবং ভিক্টর রাজকুমারী মেইকে জেলে ভরে দেওয়ার নির্দেশ দেয়। এবার অপরদিকে আমরা জয়ীকে দেখতে পাই। জয়ীর ওপর মার্কুইস সেন তো প্রচন্ড অত্যাচার করছিল এবং জয়ী তখনই বলে ওঠে যে আমার কাছে এখনো একটা আইডিয়া আছে। ওই যে জ্যাক, ও হচ্ছে আসলে জেনারেল শিয়াং। আপনি যদি এই কথাটা মহারাজের কানে তুলে দেন তাহলে আপনি মহারাজের চোখে ভালো হয়ে যাবেন। এবং মার্কুইস সেন ঠিক তাই কাজই করে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে জেন তো প্রচন্ড অসুস্থ ছিল এবং কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে এবং এই সারাটাক্ষণ ভিক্টর তার কাছেই ছিল। কিন্তু তখনই ভিক্টরের কাছে তলব আসে যে মহারাজ ভিক্টরকে ডেকে পাঠিয়েছে এবং ভিক্টর সেখান থেকে চলে যাওয়ার পরই জয়ী সেখানে পুলিশ নিয়ে আসে এবং তারা জেনের মা বাবাকে সেখান থেকে তুলে নিয়ে যায়, কারণ জেনের মা বাবা এতদিন মিথ্যা একটা পরিচয় নিয়েছিল। এবার অন্যদিকে মহারাজ তো ভিক্টরকে তলব করেছিল এবং ভিক্টরের থেকে মহারাজ জানতে পারে যে ছোট রাজকুমার অর্থাৎ দশম রাজকুমার এখনো বেঁচে আছে। কিন্তু ভিক্টর এটা বলে না যে দশম রাজকুমার আসলে গ্যারি। ভিক্টর বলেছিল যে সঠিক সময়ে সেটা আমি আপনাকে জানাবো, কারণ এমন অনেক লোকও থাকতে পারে যারা গ্যারির ক্ষতি চাইবে। এবং সেখানে আমরা মহারাজের এক উপপত্নী অ্যালেক্সাকে দেখতে পাই। এবার অ্যালেক্সা তো চেয়েছিল যে তার ছেলেই রাজা হবে, মানে তার ছেলে ছিল অষ্টম রাজপুত্র এবং এই রাজপুত্র ছাড়া আর অন্য কোনো রাজপুত্রই আর বেঁচে ছিল না। সুতরাং তার ছেলেরই রাজা হওয়ার কথা ছিল। কিন্তু গ্যারি যদি হঠাৎ করে এখন চলে আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই অ্যালেক্সা ঠিক করে যে সে গ্যারিকে মেরে ফেলবে এবং এই কাজ করানোর জন্য অ্যালেক্সা জয়ীর সাথে দেখা করে। অ্যালেক্সা বলে যে শুনেছি তুমি নাকি বলেছিলে যে জেনারেল শিয়াং আসলে জ্যাকের পরিবার, তা তুমি কি জানো যে দশম রাজপুত্র কে? এবার জয়ী তো জানতোই যে দশম রাজপুত্র হচ্ছে গ্যারি, তাই অ্যালেক্সার কাছে জয়ী সমস্ত সত্যি কথা বলে দেয়। অ্যালেক্সা বলে যে ঠিক আছে, তুমি গ্যারিকে মারতে আমাকে সাহায্য করো, তাহলে তোমাকে আমি ধন সম্পদ সমস্ত ক্ষমতা দিয়ে ভরিয়ে দেব। এবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে জয়ী বলে ওঠে যে আমি যদি একবার ক্ষমতায় আসি তাহলে যারা যারা আমাকে অত্যাচার করেছে তাদের কাউকেই আমি ছাড়বো না। এবং এই বলেই সে তো সবার আগে গিয়ে মার্কুইস সেন আর মারিয়াকে ঠাস ঠাস করে দুই চড় মারে। মানে জয়ী আসলে কারুর প্রতি লয়াল ছিল না। অপরদিকে আমরা এরিককে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এরিক তার গভর্নমেন্ট এক্সামের দ্বিতীয় ভাগ দিয়ে সফল হয়েছিল এবং এখন সে একজন গভর্নমেন্ট অফিসিয়ালে পরিণত হয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই গ্যারিকে
যে কিনা তার মেডিসিনের শিক্ষা কমপ্লিট করে ফেরত আসছিল। এবং তখনই গ্যারিকে গিয়ে জয়ী বলে যে, গ্যারি, তোমার বোনের খুব বিপদ, তোমার বাবা মাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আমার সাথে আসো। এবার গ্যারি তো জানতো না যে এতদিন এখানে কি চলছে, তাই গ্যারি জয়ীকে ফলো করে এবং তখনই পিছন থেকে একজন ছুরি নিয়ে গ্যারির ওপর আক্রমণ করে। অপরদিকে আমরা দেখতে পাই যে এরিক যেহেতু এখন একজন গভর্নমেন্ট অফিসিয়াল হয়ে গেছিল, সে প্রথমেই মহারাজের কাছে যায় এবং মহারাজের কাছে গিয়ে সে নিজের বাবা মায়ের জন্য আবেদন করে যে তার বাবা মাকে রাজকুমারী মেয়ে ফাঁসিয়েছে। তার বাবা মাকে আগেও ফাঁসানো হয়েছিল এবং আবারও তাদের সাথে তাই হয়েছে। আসলে রাজকুমারী মেয়ে এমন অবস্থা সৃষ্টি করেছিল যাতে ছোট রাজকুমারকে মারা হয়। এবার মহারাজ তো বলে ওঠে যে তুমি সামান্য একজন অফিসিয়াল, তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি তুমি প্রমাণ ছাড়াই এই কথা বলছো? এবং ভিক্টর তখনই সেখানে রাজকুমারী মেইকে নিয়ে আসে এবং ভিক্টরের ভয় রাজকুমারী মেয়ে সমস্ত কথাই স্বীকার করে। এবার রাজকুমারী মেয়ে ফেঁসে গেছে শুনে তখন তো সেখানে অ্যালেক্সাও চলে আসে এবং অ্যালেক্সা রাজকুমারী মেয়ের হয়ে কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে হাজির হয় গ্যারি। আসলে গ্যারি জয়ীর ওই ফাঁদে পা দেয়নি, কারণ গ্যারিকে আগে থেকেই জিন চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছিল যে তার সাথে এমন কিছু একটা হতে পারে। এবার অ্যালেক্সা তো বুঝতে পারে যে এখন আর তার এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। সে এবং রাজকুমারী মেয়ে মিলে এতদিন সব রাজকুমারদের সরিয়েছে যাতে কেবলমাত্র তার ছেলেই রাজকুমার হতে পারে। এবার ততক্ষণে অ্যালেক্সার ছেলেও তো সেখানে চলে এসেছিল। অ্যালেক্সা তো বলে ওঠে যে তুমি এখন কেন এখানে আসতে গেলে, তুমি জানো না এখানে কত বিপদ। তবে যাই হোক না কেন, রাজা তো এরপর তুমিই হবে, কারণ আমি মহারাজের খাবারে এতদিন ধরে একটা বিষ মেশাতাম যাতে কিনা সে আস্তে আস্তে মরে যাবে। সুতরাং মহারাজ তো এক্ষুনি মরলো বলে, আর তারপর তুমি অষ্টম রাজকুমার, গ্যারি তো দশম রাজকুমার, মহারাজা হওয়ার অধিকার তোমারই আগে। এবার গ্যারি যেহেতু মেডিসিনে ভালো ছিল, সে সঙ্গে সঙ্গে তার বাবার চেক আপ করে এবং সে তার বাবাকে একটা ওষুধ দেয় যাতে মহারাজ সাময়িকভাবে সুস্থ হয়ে ওঠে। এবার তখনই তো অ্যালেক্সার ছেলে অর্থাৎ অষ্টম রাজকুমার একটি গার্ডের থেকে তরোয়াল ছিনিয়ে নেয় এবং সে বলে যে এই মেয়েটার জন্য এই সব কিছু হয়েছে এবং সে জেনকে সেখানেই মারতে যাচ্ছিল। কিন্তু তখনই ভিক্টর তার তলোয়ার দিয়ে অষ্টম রাজকুমারকে হত্যা করে এবং সে অ্যালেক্সাকেও সেখানেই হত্যা করে। এবং আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে মহারাজ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং মহারাজ মারা যাওয়ার পর আলটিমেটলি গ্যারি বেঁচেছিল, অর্থাৎ দশম রাজকুমার গ্যারি এবার রাজা হয়। ওদিকে জয়ীকেও তো ভিক্টরের লোকেরা অলরেডি জেলে বন্দি করেই ফেলেছিল। এবার জয়ী তো এখনো এক প্রকার ডিলিউশনে ছিল যে হয়তো শেষ অবধি তার ভাগ্যই খুলে যাবে এবং জেনকেই কষ্ট পেতে হবে। এবার জেন তো তখনই কারাগারে জয়ীর সাথে দেখা করতে আসে এবং জেন বলে যে জয়ী, তুমি মনে হয় জানো না যে বাইরে কি হচ্ছে, তাহলে তোমাকে বলে রাখি, গ্যারি অলরেডি রাজা হয়ে গেছে আর অ্যালেক্সা রাজকুমারী মেয়ে এরা কেউই আর সিনে নেই। এবার জয়ী তো তখনই চেঁচিয়ে ওঠে যে না, এটা হতে পারে না, আমি জানি যে আমি জিতেছি, আমি কখনো তোমার থেকে হারতে পারি না। এবার জেন তো জয়ীর জন্য সেখানে একটা বিষের বোতল নিয়ে এসেছিল এবং শেষ অবধি জয়ী সেই বিষের বোতলে তুলে নেয় এবং জয়ী নিজেই হত্যাবরণ করে। অপরদিকে আমরা জেন এবং ভিক্টরকে দেখতে পাই যারা শেষ অবধি একে অপরকে বিয়ে করে এবং তখনই একজন গার্ড এসে জানায় যে এখনই বর্ডার থেকে খবর এসেছে ভিভিয়ান অর্থাৎ মেজো ভাই যে লড়াই লড়তে গেছিল সেই লড়াইতেও সে জয় লাভ করেছে। মানে তাদের প্রত্যেক ভাই নিজেদের জায়গায় অত্যন্ত সফল হয় এবং জেন ও ভিক্টরের সাথে খুবই হ্যাপিলি তার জীবন কাটায়। মানে গরিব পরিবারে থেকেও জেন কিন্তু নিজের ভাগ্যটা ঠিকই সৌভাগ্যে পরিণত করতে সফল হয়েছিল। এই ড্রামাটা দেখলে একটা কথা বড্ডই সত্যি মনে হয় যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড। আসলে আমরা অনেকেই ভাবি যে যে বড় লোক বা যারা অনেক চাকচিক্য তারা হয়তো অনেক খুশি, কিন্তু সেই চাকচিক্যের আড়ালেও অনেক কিছু থাকে। গরিব বা বড়লোক হয়ে জন্মানোটা আমাদের হাতে থাকে না, কিন্তু বুদ্ধি, পরিশ্রম আর সততার সাহায্যে আমরা সকলেই হয়তো আমাদের ভাগ্যটা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো। তো তোমাদের কি মতামত, এই ড্রামাটা দেখে তোমাদের কি মনে হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।